ম্যাম, শুয়ে পড়ুন। আপনি অনেক বেশি ড্রিঙ্কস করে পার্টি থেকে ফিরেছেন। আমি লেবুর পানি এনে দিচ্ছি, মাথাটা হালকা হবে। দাঁড়া, একটুও যাবি না তুই? ম্যাম, রাত অনেক হয়েছে, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আপনার শরীর খারাপ লাগছে, আপনি রেস্ট নিন। সমস্যা? কিসের সমস্যা? এটা আমার ঘর, আমি যা বলবো তাই হবে। তুই আমার হুকুম অমান্য করিস? হ্যাঁ, কাছে আয় না একটু। হ্যাঁ, ম্যাম প্লিজ, আপনি নিজের মধ্যে নেই। সকালে উঠে আপনি আমাকে বকাঝকা করবেন। আমি যাই। শাট আপ, একদম চুপ। বকাবকি করবি না। এসিটা বাড়ানোর পরও এত গরম লাগছে কেন আমার, বলতো? হ্যাঁ, উফ, আমার দম বন্ধ হয়ে আসছে। এই, আমার শাড়ির আঁচলটা ঠিক করে দে তো, আমি পারছি না। ম্যাম, আপনি নিজেই পারবেন। আমি বরং সালমা খালাকে ডেকে দিই। এই, তুই কি কানে কম শুনিস? মাকে ডাকবি কেন? হ্যাঁ, তুই আছিস না? নাকি আমাকে ছোঁয়ার যোগ্য মনে করিস না নিজেকে? হ্যাঁ, আমি কি দেখতে খুব খারাপ? পার্টির সবাই তো তাকিয়েছিল, তুই তাকাচ্ছিস না কেন? ছি ম্যাম, এসব কি বলছেন আপনি? অনেক সুন্দর, কিন্তু আমি তো। তুই তো কি? হ্যাঁ, তুই আমার স্বামী, কাগজে কলমে তো স্বামী। তাহলে এত নাটক করিস কেন? কাছে আয় বলছি, আজকে ধর, আমি পড়ে যাচ্ছি। ম্যাম, সামলে, পরে যাবেন তো। আচ্ছা, আমি ধরছি, আপনি বিছানায় হেলান দিন। ছাড়বি না? খবরদার, আমাকে ছাড়বি না। তোর গায়ের গন্ধটা এমন কেন রে? অন্যরকম, মাটির মতো গন্ধ, ওই দামি পারফিউমগুলোর মতো। কটু না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যাম প্লিজ, আমাকে যেতে দিন, পাপ হবে। আপনি সকালে আমাকে মেরে ফেলবেন এসব মনে পড়লে। মারলে মরবো? এখন চুপ করে থাক। তোর ওই বোকা বোকা চোখ দুটোতে কি আছে বলতো? আমাকে কেমন যেন টানে, খুব জ্বালাচ্ছে আমাকে, সব কিছু জ্বলছে। তুই নিভিয়ে দে না সাব্বির। ম্যাম, আপনার জ্বর এসেছে মনে হয়, গা পুড়ে যাচ্ছে। আমি পানি দিচ্ছি। পানি লাগবে না, তোকে লাগবে। তুই বুঝিস না গাধা? একটা মেয়ে কতবার বলেছে, তাও বুঝিস না? নাকি আমাকে জোর করতে হবে? আল্লাহ, ম্যাম, দরজাটা খোলা, কেউ চলে আসবে। দরজা আমি লক করে দিয়েছি। যখন তুই পানি রাখতে টেবিলে গিয়েছিলি। কেউ আসবে না, আজ কেউ আসবে না, শুধু তুই আর আমি। আমার খুব কষ্ট হচ্ছে সাব্বির, আমাকে একটু আদর কর না প্লিজ। রিফা, তুমি কিন্তু ভুল করছো। রিফা? বাহ, ম্যাম থেকে রিফা, সাহস বেড়ে গেছে। ভালো, সাহস তো এখন লাগবেই। আমাকে জড়িয়ে ধর শক্ত করে, যেন হাড়গোড় ভেঙে যায়। আমি মিশে যেতে চাই তোর মাঝে। তুমি আমাকে থামতে দিচ্ছ না কেন? আমি কিন্তু আর নিজেকে আটকাতে পারছি না। কে আটকাতে বলেছে? বোকা ছেলে, সব শিখিয়ে দিতে হবে? হ্যাঁ, আমার ঠোঁটগুলো কি শুকিয়ে গেছে? দেখ তো। রিফা, এই, কথা বলিস না, একদম কথা বলিস না। শুধু আমাকে অনুভব কর। আজ আমি তোর মালিক না, শ্শ্, আজ আমি শুধুই তোর বউ। নে, কাছে নে, আরো কাছে। আলো নিভে যায়, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আর অন্ধকারের নীরবতা বাকি কথা বলে দেয়। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক সাব্বির আর নায়িকা রিফা চৌধুরী। তাদের বিয়ে হয়েছে আজ প্রায় 3 মাস, কিন্তু আজ বাদে এর আগে কখনো তাদের বাসর হয়নি। রিফা নেশা করে আসলেও আজ কিন্তু আসল কাজটা হয়ে গেল। সাব্বির এই বাড়িতে ঘরজামাই হয়ে আছে, তার কারণগুলো
আস্তে ধীরে সব উন্মোচন হবে গল্পের সাথে থাকলে। পরের দিন সকালে, গুলশান 2, চৌধুরী ভিলা, সকাল 7টা। বাইরের লোনে শিশির জমে আছে, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশটা থমথমে। ড্রয়িং রুমের ইতালিয়ান মার্বেল পাথরের মেঝেতে সাব্বির হাঁটু গেড়ে বসে আছে। তার পরনে একটা পুরনো হয়ে যাওয়া নীল রঙের চেক শার্ট, হাতা কোণই পর্যন্ত গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে খুব যত্ন করে ফ্লোর মুছছে, যেন এটা ফ্লোর নয়, কোনো দামি কাচের টুকরো। সিঁড়িতে হাই হিলের শব্দ শোনা যায়। খটখট শব্দটা এই বাড়িতে সাব্বিরের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় না, বরং তাকে প্রস্তুত করে পরবর্তী অপমানের জন্য। রিফা নামছে, কানে ফোন, হাতে ফাইল। গতরাতের কিছুই তার মনে নেই। লিসেন মিস্টার রহমান, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। শিপমেন্ট আজকে চট্টগ্রাম পোর্টে পৌঁছানো চাই। যদি কাস্টম ক্লিয়ারেন্সে দেরি হয়, দ্যাটস ইউর হ্যাটে, নট মাই। হোয়াট? বৃষ্টির অজুহাত দেবেন না আমাকে। আই সে ডু ইট। রিফা ফোনটা কানে ধরেই নিচে নেমে আসে। সাব্বির সবেমাত্র সিঁড়ির গোড়ার জায়গাটা মুছে পরিষ্কার করেছে। ভেজা ফ্লোর। রিফা সেটা দেখেও না দেখার ভান করে সরাসরি ভেজা জায়গাটায় তার দামি জুতোর ছাপ ফেলে হেঁটে যায়। কাদার একটা দাগ পড়ে চকচকে মেঝেতে। সাব্বির হাতটা থামিয়ে দেয়। সে ধীরস্থিরভাবে উপরের দিকে তাকায়। উফ, আর ইউ ব্লাইন্ড? কানা নাকি তুই? সকাল সকাল এই অপদার্থ মানুষটার মুখ দেখলে দিনটা খারাপ যায়। ওই ফকিন্নি মার্কা জামাই, তোকে না 1000বার বলেছি আমি যখন নামবো তখন সামনে আসবি না। আমার রাস্তা ব্লক করে বসে আছিস কেন? সরি ম্যাম, আমি আসলে খেয়াল করিনি আপনি নামছেন। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, আপনি যদি একটু সরে দাঁড়াতেন। শ্যাট আপ! একদম মুখে মুখে তর্ক করবি না। তুই খেয়াল করবি না কেন? হ্যাঁ, তোর কাজটা কি এই বাড়িতে? বাপের তো মুরুদ ছিল না 1 টাকা দেওয়ার, উল্টো ঋণের বোঝা নিয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস। তোকে গিলতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। সরে যা এখান থেকে। জি ম্যাম, সরে যাচ্ছি, কিন্তু ফ্লোরটা ভেজা, আপনি স্লিপ করতে পারেন, তাই বলছিলাম। হো রিয়েলি? এখন তুই আমাকে হাঁটতেও শেখাবি? তুই কি মনে করেছিস আমি তোর মতো বস্তি থেকে উঠে এসেছি যে ফ্লোরে পা দিলে পিছলে যাব? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস কখনো? আমার ড্রাইভারের স্ট্যাটাসও তোর চেয়ে ভালো। তোর মতো একটা পরগাছাকে আমি কেন যে ডিভোর্স দিচ্ছি না, সেটাই আমার আশ্চর্য লাগে। সাব্বির মাথা নিচু করে আবার কাপড়টা পানিতে চুবিয়ে দেয়। তার চোখের দৃষ্টিতে কোনো অপমান নেই, বরং ঠোঁটের কোণে খুব শুকনো একটা হাসি। সে মনে মনে ভাবে, রিফা, তুমি জানো না যেই মার্বেল পাথরের ফ্লোরে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করেছো, সেই ফ্লোরটা যে কোম্পানি সাপ্লাই দিয়েছে সেটা গতকাল রাতেই আমি কিনে নিয়েছি। তুমি আমার কেনা ফ্লোরে দাঁড়িয়ে আমাকে ছোটো করছো। ভাবনা থেকে বেরিয়ে এসে রিফাকে বলে, ম্যাম, কফিটা কি এখন দেব নাকি মিস্টার কবির আসার পর দেব? তোর কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? আমি অফিসে বেরোবো, আমার মাথা ধরে আছে। তুই এখন কবিরের জন্য অপেক্ষা করবি? যা ব্ল্যাক কফি নিয়ে আয়। আর শোন, চিনি দিবি না একদম। গতদিন তো শরবত বানিয়ে ফেলেছিলি। জি আনছি। সাব্বির ভেজা কাপড়টা বালতিতে রেখে উঠে দাঁড়ায়। সে কিচেনের দিকে পা বাড়াতে রিফার সৎমা সালমা বেগম বেডরুম থেকে বেরিয়ে আসেন। তার পরনে দামি সিল্কের নাইটি, হাতে তসবি, কিন্তু মুখের ভাষায় কোনো জিকির নেই। কি রে নবাবজাদা, কফি কি তোর বাবার বাগান থেকে আসবে? এত দেরি হয় কেন? নাকি রান্নাঘরে বসে বসে বাড়ির খাবার চুরি করে খাচ্ছিস? শরীর তো মাশাল্লাহ দিন দিন ভালোই হচ্ছে। খাটুনি তো করিস না, শুধু গিলিস। খালাম্মা, আমি মাত্রই ফ্লোরটা মুছছিলাম, এখনই কফিটা বসাচ্ছি। আপনার কি আদা চা লাগবে নাকি গ্রিন টি দেবো? আমার দিকে তাকিয়ে কথা বলবি না বেয়াদব, চোখ নামিয়ে কথা বল। তোর ওই ভিখারির বাবার শিক্ষা এখানে ফলাবি না। আমার জন্য গ্রিন টি আনবি। আর শোন, ফ্রিজে যে আপেলগুলো রাখা আছে ওগুলো স্পর্শ করবি না। ওগুলো রিফার জন্য। তোর জন্য গত রাতে বাসি রুটি আছে, ওটা খেয়ে নিস। মাম্মাম, তুমি ওকে কেন বকছো? ওর চামড়া গন্ডারের মতো। কোনো অপমান গায়ে লাগবে না, বাদ দাও তো। আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। আজ টেন্ডার সাবমিশনের লাস্ট ডেট।
কবির ভাইয়া এখনো আসছে না, কেন কে জানে? আরে আসবে আসবে, কবির তো আমাদের নিজের মানুষ। ও কি তোর ওই অপদার্থ বাপের মতো? কবির আছে বলেই তো কোম্পানিটা এখনো টিকে আছে। তুই শুধু শুধু টেনশন করিস না। এই সাব্বির, দাঁড়িয়ে আছিস কেন? যা কফি আন গিয়ে। সাব্বির দ্রুত পায়ে কিচেনে চলে যায়। তার চোয়াল শক্ত হয়ে যায় মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। সে জানে সময় এখন তার নয়। কিচেনে গিয়ে সে কফি মেশিনে চাপ দেয়। মিনিট 5 পর সাব্বির ট্রে হাতে ড্রয়িং রুমে ফিরে আসে। ট্রেতে ধোয়া ওঠা কফি আর গ্রিন টি। রিফা সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছে। সালমা বেগম পাশে বসে ম্যাগাজিন উল্টাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে মেইন ডোর দিয়ে কবির প্রবেশ করে। পরনে দামি স্যুট, মুখে দ্রুত হাসি। গুড মর্নিং রিফা। গুড মর্নিং আন্টি। কি অবস্থা সমার? পরিবেশটা এত গম্ভীর কেন? কবির ভাইয়া, থ্যাঙ্কস গড তুমি এসেছো। আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম। টেন্ডারের পেপারস সব রেডি তো? আহমেদ গ্রুপ কিন্তু এবার খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। আরে চিল রিফা, আহমেদ গ্রুপ ধুয়ে পানি খাবে। আমাদের কোটেশন কেউ বিট করতে পারবে না। আমার সোর্স সব কনফার্ম করেছে, তুমি শুধু রিল্যাক্স করো। সাব্বির নিঃশব্দে টেবিলের উপর কফির কাপটা নামিয়ে রাখে। কবির সাব্বিরের দিকে তাচ্ছিলির দৃষ্টিতে তাকায়। আরে সাব্বির সাহেব যে, কি অবস্থা? শুনলাম শাশুড়ির শাড়ি ধোয়ার দায়িত্বটাও নাকি আজ থেকে আপনার ঘাড়ে পড়েছে। তা শাড়ি ধুতে ডিটারজেন্ট কোনটা ব্যবহার করছেন? ভাইয়া প্লিজ, ওকে সাহেব বলবে না, আমার গা জ্বলে। ও তো এবারই দয়াতে বেঁচে আছে। বাবার ঋণের দায়ে আমার ঘাড়ে এসে পড়েছে। ও সাহেব হতে যাবে কোন দুঃখে? ও হলো হাই প্রোফাইল সার্ভেন্ট। ঠিক বলেছিস মা, ওকে তো আমরা দয়া করে রেখেছি, নইলে ওর যা যোগ্যতা, রাস্তায় রিক্সা চালানোরও মুরত নেই। আহা আন্টি, এমন বলবেন না। সাব্বির সাহেবেরও তো একটা সম্মান আছে, তাই না সাব্বির? আচ্ছা সাব্বির, তুমি তো সারাদিন ঘরেই থাকো, একটা কাজ করো না কেন? আমার জুতোটা একটু পলিশ করে দাও না। বাইরে যা ধুলোবালি, ড্রাইভারকে বলতে ভুলে গেছিলাম। তুমি তো এক্সপার্ট এসব কাজে, তাই না? জি ভাইয়া, আপনি যদি বলেন অবশ্যই করে দেব। মেহমানদের সেবা করা তো আমাদের ধর্ম। আর এমনিতেও আপনি রিফ ম্যামের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। দেখেছো রিফা, একেই বলে বংশের শিক্ষা। মেরুদণ্ড বলতে কিছু নেই। আচ্ছা যাও, আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, বরফ দেবে বেশি করে। সাব্বির মাথা নেড়ে ট্রেটা হাতে তুলে নেয়। কবির পকেট থেকে রুমাল বের করতে যায়। ঠিক সেই মুহূর্তে তার পকেট থেকে ভাঁজ করা একটা হলুদ খাম সোফার নিচে কার্পেটের উপর পড়ে যায়। কবির বা রিফা কেউ সেটা খেয়াল করে না। তারা তখন হাসাহাসিতে ব্যস্ত। সাব্বির ট্রে নিয়ে ঘোরার সময় তার চোখ পড়ে খামটার উপর। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে নিচু হয়, যেন ট্রেটা ঠিক করে ধরেছে। বিদ্যুৎ গতিতে সে খামটা তুলে নিজের শার্টের হাতা গোটানো ভাঁজের মধ্যে লুকিয়ে ফেলে। আমি পানি আনছি। সাব্বির দ্রুত কিচেনের আড়ালে চলে যায়। সেখানে সিসি ক্যামেরার ব্লাইন্ড স্পট আছে সে জানে। সে দ্রুত খামটা খোলে। ভেতরে একটা ডকুমেন্ট। চোখ বোলাতেই তার শান্ত চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। এটা চৌধুরী গ্রুপের আজকের টেন্ডারের অফিসিয়াল কোটেশন প্রাইস। আর নিচে লেখা, ফরওয়ার্ড টু রাইভাল কোম্পানি ভেনাস এন্টারপ্রাইজ, সেন্ডার কেসিল। তার মানে তুমি গড়ের শত্রু বিভীষণ কবির সাহেব। রিফার কোম্পানিকে ডুবিয়ে তুমি ভেনাসের পার্টনারশিপ নিতে চাও, কিন্তু সাব্বির আহমেদ শিকদার বেঁচে থাকতে সেটা হচ্ছে না। সাব্বির দ্রুত ডকুমেন্টটার ছবি তুলে নেয়। তার পুরনো ভাঙা ফোনটা দিয়ে নয়, বরং পকেটে থাকা স্লিম এবং অত্যাধুনিক একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে। তারপর কাগজটা ভাঁজ করে ডাস্টবিনের ময়লার নিচে এমনভাবে ফেলে দেয় যেন মনে হয় ভুল করে পড়ে গেছে। পানি নিয়ে ড্রয়িং রুমে ফিরতেই দেখে রিফা উঠে দাঁড়িয়েছে। ভাইয়া চলো, দেরি হয়ে যাচ্ছে। আজ আর ব্রেকফাস্ট করব না, রাস্তায় খেয়ে নেব। মাম্মা, আমি আসছি। সাবধানে যাস মা, আর টেন্ডারটা যেন আমরাই পাই, দোয়া করি। আন্টি, দোয়া তো আছেই। চলো রিফা। রিফা আর কবির দরজার দিকে এগোয়। সাব্বির দ্রুত এগিয়ে গিয়ে দরজার পাশে রাখা ছাতাটা হাতে নেয়। বাইরে আকাশ কালো করে মেঘ জমেছে।
ম্যাম, আজ ছাতাটা নিন। ওয়েদার ফোরকাস্ট বলছে ভারী বৃষ্টি হতে পারে। আপনার তো মাইগ্রেনের সমস্যা, বুঝলে শরীর খারাপ করবে। রিফা থমকে দাঁড়ায়। সে ঘুরে সাব্বিরের দিকে তাকায়। সাব্বিরের হাতে ছাতাটা ধরা। তার চোখে একটা সতর্কতা এবং কেয়ারিং ভাব, কিন্তু রিফার চোখে সেটা বিরক্তি হয়ে ধরা দেয়। তোর উপদেশের দরকার নেই আমার। তুই কি আবহাওয়াবিদ হয়ে গেছিস নাকি? হ্যাঁ, সারাদিন তো ঘরে বসে থাকিস। বাহিরের জগৎ সম্পর্কে তোর ধারণা আছে? ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবি না। আরে সাব্বির, তুমি বোঝো না, রিফা গাড়িতে যাবে। গাড়িতে কি বৃষ্টি পড়ে? তোমার মতো তো আর বাসে ঝুলে বা হেঁটে যাবে না, বোকা কোথাকার। গেট লস্ট। রিফা সাব্বিরের মুখের উপর দরজাটা দড়াম করে বন্ধ করে দেয়। সাব্বির ছাতা হাতে দরজার ওপাশেই দাঁড়িয়ে থাকে। সাব্বির ছাতাটা যথাস্থানে রাখে, তারপর জানালার পর্দার আড়ালে এসে দাঁড়ায়। নিচে পৌঁছে রিফার দামি মার্সিডিজ দাঁড়িয়ে আছে। কবির ড্রাইভিং সিটে বসেছে, রিফা পাশে। গাড়িটা স্টার্ট দিয়ে গেট দিয়ে বেরিয়ে যায়। সাব্বিরের মুখের সেই অসহায় ভাবটা মুহূর্তের মধ্যে উবে যায়। তার মেরুদণ্ড সোজা হয়ে যায়। চোখের দৃষ্টিতে এখন আর কোনো চাকরের বিনয় নেই, আছে এক শিকারি বাঘের কৃপতা। সে পকেট থেকে তার আসল ফোনটা বের করে। টাইটানিয়াম বডির ফোনটা হাতে নিয়ে সে একটা নাম্বারে টেক্সট করে। রকি, অপারেশন শুরু করো। চৌধুরী গ্রুপের টেন্ডার প্রাইস লিক হয়েছে। কবির ভেনাস এন্টারপ্রাইজকে ইনফরমেশন দিয়েছে। তুমি এখনই ভেনাসের সার্ভার হ্যাক করে ওদের বিডিং প্রাইস চেঞ্জ করে দাও। আর চৌধুরী গ্রুপের হয়ে একটা নতুন বিড সাবমিট করো ব্যাকডোর দিয়ে, যাতে আজকের ডিলটা রিফাই পায়, কিন্তু সোর্স হিসাবে আমার নাম যেন না থাকে। ডু ইট নাও। মিনিট খানেকের মধ্যে রিপ্লাই আসে। ইয়েস বস, কাজ হয়ে যাবে, কিন্তু বস কবির সাহেবকে কি এভাবে ছেড়ে দেবেন? না, বিড়ালকে ইঁদুর মারার আগে কিছুক্ষণ খেলতে দিতে হয়। ওকে খেলতে দাও। ওর পতনের শব্দটা আমি নিজেই কানে শুনতে চাই। তুমি শুধু নজর রাখো। সাব্বির ফোনটা পকেটে রাখে। জানালার বাইরে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। সে নিজের মনেই বলে ওঠে, বুঝতে তোমাকে হবেই রিপা। অহংকারের বৃষ্টিতে না বুঝলেও তুমি ভালোবাসার রোদ চিনবে না। আমি আছি, তোমার ছাতা হয়ে আছি, কিন্তু সেটা তুমি এখনই জানবে না। ঠিক তখনই সালমা বেগমের চিৎকার শোনা যায় ভেতর থেকে। সাব্বির, ও সাব্বির, কই মরলি তুই? আমার পায়ে তেল মালিশ করে দে এসে। নবাবজাদার কি কানে কলা ধরলো নাকি? শুনছিস না? আসছি খালাম্মা, আসছি। মালিশের তেলটা শেষ হয়ে গেছে, আমি দৌড়ে মোড়ের দোকান থেকে নিয়ে আসছি। সাব্বির দ্রুত পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে কোনো দোকানে যায় না। সোজা একটা রিক্সা নিয়ে চলে আসে এক পুরনো কিন্তু সিমসাম সরকারি কোয়ার্টার টাইপ বিল্ডিংয়ের সামনে। সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠে। দরজা খোলাই ছিল। ভেতরে জায়নামাজে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী, সাব্বিরের মা জাহানারা বেগম। তার চেহারা স্নিগ্ধ, কিন্তু চোখে মুখে চিন্তার ছাপ। সাব্বির ঘরে ঢুকতেই জাহানারা তড়িঘড়ি করে উঠে দাঁড়ান। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, এত দেরি হলো কেন আসতে? আর বলো না মা, জানোই তো বাড়িতে সকাল সকাল কী শুরু হয়। মা ছেলে মেলে অনেকক্ষণ সুখ দুঃখের কথা বলে। বেলা 11টা। ঘড়ির দিকে তাকিয়েছিস? দুপুর গড়িয়ে যাচ্ছে। মেয়েটা নিশ্চয় সকাল থেকে পেটে কিছু দেয়নি। ওর তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা। মা, তোমার ছেলেটা কিন্তু সকাল থেকে পেটে দানা পড়েনি। আমাকে নিয়ে তো একটু চিন্তা করতে পারো। আমি কি তোমার সৎ ছেলে? তুমি শুধু তোমার ছেলের বউয়ের প্রতি মায়া, আমার প্রতি খেয়াল করে রাখবে। তোমার বৌমা তো অনেক রাগে, সে তো রাখেই না, বলে সবসময় বকাঝকা করে। পাগল ছেলে, কি বলছিস এসব? তুই আমার মানিক, তোর শরীর তো লোহার, তোর কিছু হবে না। কিন্তু রিফা, মা আমার ফুলের মতো নরম। এই নে টিফিন, ও যা যা পছন্দ করে সব দিয়েছি, একদম তেল কম দিয়েছি। মা, তুমি আজও রান্না করেছো? ও কি এসব খাবে? ও তো আমাকেই সহ্য করতে পারে না। তোমার হাতের খাবার খাবে কেন? একদিনও খায় না। কিন্তু আমরা চেষ্টা তো করবই, তাই না? আর শোন, রিফার উপর কিন্তু একদম রাগ করবি না। তুই তো জানিস না, ও বাইরে থেকে যতটা শক্ত, ভেতরটা ততটাই ভেঙে চুরে গেছে। ওই মেয়েটার জন্য তো আমরা আজ ছায়ার মতো আড়ালে আছি। জানি মা, আব্বুর কসম আর দাদুর সেই কঠিন শর্ত,
সব মনে আছে আমার, নইলে ওই চৌধুরী বিলা আর কবিরের অহংকার আমি কবেই দুলে মিশিয়ে দিতাম। কিন্তু মা, রিফা আমাকে যে অপমানটা করে। অপমান গায়ে মাখবি না বাবা, হীরা কয়লার ভেতরেই থাকে। রিফাকে রক্ষা করার দায়িত্ব তোর। তোর বাবার ঋণ যে ওই বাড়িতে। মনে রাখবি, রিফা শুধু ওদের মেয়ে না, ও আমারও মেয়ে। ও আমার কাছে আমানত। ওর চোখের পানি যেন না পড়ে। এখন যা, তাড়াতাড়ি যা, খাবারটা যেন গরম থাকে। আচ্ছা যাচ্ছি, তুমি ওষুধ খেয়ে নিও। সাব্বির টিফিন ক্যারিয়ারটা হাতে নেয়, মায়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। জাহানারা দরজা ধরে দাঁড়িয়ে থাকেন, বিড়বিড় করে বলেন, ইয়া আল্লাহ, তুমি আমার পাগল ছেলে আর অভিমানী বৌমা দুটোকে হেফাজত করো। ওরা জানে না ওদের ভাগ্যে একই শুধু বাধা। ঘড়িতে সময় দুপুর 2টা। বনানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। চৌধুরী টাওয়ারের বিশাল গ্লাস ডোর। রোদে পিচঢালার রাস্তা থেকে ভাব বের হচ্ছে। সাব্বির একটা রিক্সা থেকে নামে। তার হাতে একটা পুরনো আমলের স্টিলের 3 বাটিওয়ালা টিফিন ক্যারিয়ার। তার শার্টের পিঠে ঘামের দাগ। সে গেট দিয়ে ঢুকতে গেলেই সিকিউরিটি গার্ড পথ আটকায়। সাব্বির রিফার অফিসে এসেছে দুপুরের খাবার নিয়ে। এই এই কই যাস? চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস না এটা অফিস? ডেলিভারি বয়দের ঢোকা নিষেধ। পিছন দিয়ে যা, গ্যারেজের রাস্তা দিয়ে। ভাই, আমি কোনো ডেলিভারি বয় না, আমি রিফা ম্যামের কাছে এসেছি, ওনার বাসা থেকে খাবার এনেছি। বুঝছি। ম্যাম কি এখন তোর হাতের এই বস্তা পচা টিফিনের খাবার খাবে? 5 স্টার হোটেল থেকে লাঞ্চ আসে ওনার। যা ভাগ এখান থেকে, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। ভাই, একটু বোঝার চেষ্টা করুন। খালাম্মা পাঠিয়েছেন, ম্যাম সকাল থেকে না খেয়ে আছেন, আমাকে একটু ঢুকতে দিন। আমি ম্যামের হাজব্যান্ড। দারোয়ান এবং তার পাশের আরেকজন গার্ড একে অপরের দিকে তাকায়, তারপর সশব্দে হেসে ওঠে। হাসিটা এতটাই অবজ্ঞার যে সাব্বিরের কান গরম হয়ে যায়। তুই ম্যামের জামাই? হা হা হা। ওরে মফিজ, শুনছিস? এই ফকিনি নাকি চৌধুরী গ্রুপের এমডির জামাই। আরে বেটা, তুই যদি ম্যামের জামাই হস তাহলে আমি এই কোম্পানির মালিক। আর ওই যে ঝাড়ুদারে বসে আছে ও আমার পিএ, বুঝছস? ভাগ এখান থেকে, ফাজলামি করার জায়গা পাস না। ভাই, আমি মিথ্যা বলছি না, আপনি রিসেপশনে একটু ফোন করে দেখুন না। নাম বলুন সাব্বির। তোর নাম শুনে ম্যাম উল্টা আমার চাকরি খাবে। যা ফুট। দুপুরের এই রোদে মেজাজটা আরও গরম করে দিল। চেহারা তো না, যেন চোর একটা। সাব্বির গেটের বাইরে রোদে দাঁড়িয়ে থাকে। সে পকেট থেকে ফোন বের করে রকিকে কল দেওয়ার কথা ভাবে, কিন্তু দিলে তার পরিচয় জানাজানি হওয়ার ভয়। সে রিসিপশনের ল্যান্ডলাইন নাম্বারটা গুগল করে বের করে, নিজের ভাঙা ফোনটা দিয়ে কল দেয়। রিসিপশনিস্ট বলে, হ্যালো, চৌধুরী গ্রুপ, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো আপু, আমি সাব্বির। রিফা ম্যামের বাসা থেকে এসেছি লাঞ্চ নিয়ে। গেটে আপনাদের সিকিউরিটি আটকে দিয়েছে, একটু পারমিশন দিলে। ও, আপনি সাব্বির ভাই? ম্যাডাম তো মিটিংয়ে। আচ্ছা, আপনি সিকিউরিটিকে ফোনটা দিন। সাব্বির ফোনটা দারোয়ানের দিকে বাড়িয়ে দেয়। দারোয়ান অনিচ্ছা সত্ত্বেও ফোনটা নেয়। কথা বলার পর তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ফোনটা সাব্বিরকে ফেরত দেয়, কিন্তু চোখে মুখে এখনও বিশ্বাস নেই। যান ভেতরে, কিন্তু লিফট ব্যবহার করতে পারবেন না। স্টেপ লিফট বা সিঁড়ি দিয়ে যান। ভিআইপি লিফট আপনার জন্য না। ধন্যবাদ ভাই, দোয়া করার জন্য মালিক হতে পারি। সাব্বির বিল্ডিংয়ে ঢোকে। ঠান্ডা এসির বাতাস তার ঘাম জড়িয়ে দেয়। সে সোজা 12 তলায় কনফারেন্স রুমের ফ্লোরে যায়। করিডোর দিয়ে হাঁটার সময় কাচের দেয়ালের ওপাশে মিটিং রুম দেখা যায়। ভেতরের পরিস্থিতি উত্তপ্ত। রিফা দাঁড়িয়ে আছে, তার উল্টো দিকে মিস্টার রায় এবং কবির বসে আছে। রিফার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সে খুব চাপে আছে। কবির মিটিমিটি হাসছে। মিস্টার রায়, আপনি এভাবে শেষ মুহূর্তে ইনভেস্টমেন্ট তুলে নিতে পারেন না? আমার টেন্ডার সাবমিট করা হয়ে গেছে, এখন ফান্ড না পেলে প্রোডাকশন শুরু করব কিভাবে? সরি মিস চৌধুরী, মার্কেটে হিউমার আছে, আপনার কোম্পানির অবস্থা ভালো না, আমি রিস্ক নিতে পারবো না। মিস্টার রায়, আপনি উত্তেজিত হবেন না। রিফা, আমি তো আগেই বলেছিলাম ভেনাস এন্টারপ্রাইজের সাথে মার্জ করে ফেলি, তাহলে ফান্ডিংয়ের সমস্যা হতো না। নেবার, বাবার কোম্পানি আমি বিক্রি হতে দেব না। মিটিং ভেঙে যায়।
ক্লায়েন্টরা বেরিয়ে আসে। কবির রিফার দিকে একটা আমি তো বলেছিলাম টাইপ লুক দিয়ে বেরিয়ে যায়। রিফা একা কনফারেন্স টেবিলে বসে পড়ে, 2 হাতে মাথা চেপে ধরে আছে। তার সামনের ফাইলগুলো এলোমেলো। সাব্বির দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করে, তারপর নক করে। ম্যাম আসবো? রিফা চমকে মাথা তোলে। তার চোখ লাল, হয়তো এতক্ষণ কান্না চেপে রেখেছিল, কিন্তু সাব্বিরকে দেখেই তার সেই অসহায় ভাবটা মুহূর্তেই রাগে পরিণত হয়। তোকে কে আসতে বলেছে এখানে? তোর সাহস তো কম না। তুই অফিসের ভেতরে ঢুকলি কি করে? দারোয়ানরা কি সব মরে গেছে? মা পাঠালো, বললো আপনি সকালে কিছু খাননি, শরীর খারাপ করবে তাই। সাব্বির টিফিন ক্যারিয়ারটা টেবিলের এক কোণায় রাখে। অফিসের চকচকে কাজের টেবিলে ওই পুরনো স্টিলের টিফিনটা বড়ই বেমানান লাগে। তোর ওই মায়ের আধিক্যতা আর সহ্য হয় না। আর তুই তোর নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? এই নোংরা শার্ট, ঘামার্তক শরীর নিয়ে আমার অফিসের ভিতরে ঢুকেছিস। আমার স্টাফরা তোকে দেখে কি ভাবছে? যে চৌধুরী গ্রুপের এমডির হাজবেন্ড একটা ভিখারি। ইউ আর জোক সাব্বির, জাস্ট আ জোক। ম্যাম, লোকে কি ভাবলো তাতে কি আসে যায়? খিদে তো আপনার পেয়েছে, লুকেন না, খেয়ে নিন। পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে। শ্যাট আপ, একদম জ্ঞান দিবি না আমাকে। আমার কোম্পানির 12টা বাজছে আর উনি এসেছেন ভাতের হোটেল নিয়ে যায় সব। আমার খিদে নেই। সাব্বির চুপচাপ টিফিনের ঢাকনা খোলে। ভাত, পাতলা ডাল আর আলু ভাজি। খাবারগুলো থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ম্যাম, সমস্যাটা কি টাকার? মানে আমি বাইরে শুনেছিলাম। তুই আবার আড়ি পেতে কথা শুনছিলি? তোর কি কোনো ম্যানার্স নেই? হ্যাঁ, সমস্যা টাকার। মিস্টার রায় ইনভেস্ট করবে না। এখন খুশি? যা বাড়িতে গিয়ে সবাইকে বলে দে যে রিফা চৌধুরী ফেল করেছে, বাবার কোম্পানি ডুবিয়ে দিয়েছে। ম্যাম, একটা কথা বলি, মিস্টার রায়ের সাথে ডিলটা না হয়ে ভালোই হয়েছে। ওনার নিজের অবস্থা তো ভালো না। মানে তুই কি জানিস? ম্যাম, আমি আসার সময় নিচে চায়ের দোকানে শুনলাম ড্রাইভাররা আলাপ করছিল মিস্টার রায়ের নাকি অনেক ব্যাংক লোন, উনি নিজেই দেউলিয়া হওয়ার পথে। ওনার চেক বাউন্স করার মামলাও আছে। উনি আপনার ইনভেস্টর হলে আপনাকেই উল্টো ডুবাতেন। হোয়াট? তুই রাস্তার চায়ের দোকানের ড্রাইভারদের কথা বিশ্বাস করে তুই আমাকে বিজনেস অ্যাডভাইস দিচ্ছিস? আর ইউ ননসেন্স? ড্রাইভাররা কিন্তু মালিকদের অনেক গোপন খবর জানে ম্যাম। আর শুনলাম মার্কেটে এক নতুন কোম্পানি এসেছে, এস গ্রুপ নাকি যেন কি নাম। ওরা নাকি খুব ভালো ইনভেস্টর। আপনি ওদের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। অ্যাস গ্রুপ? আমি নাম শুনিনি। আর তুই এসব জানলি কি করে? তুই তো পেপারও পড়িস না। ওই যে বললাম চায়ের দোকান, ওখানে সব খবর পাওয়া যায়। আপনি খেয়ে নিন ম্যাম, বাতটা জুড়ে যাচ্ছে। সাব্বির ভাতের প্লেটটা রিফার দিকে একটু এগিয়ে দেয়। রিফার মাথায় তখন ব্যবসার চিন্তা আর রাগের তুফান। সাব্বিরের এই শান্তশিষ্ট ভাবটা তার বিরক্তি আরও বাড়িয়ে দেয়। স্টপ ইট! তোকে না বলেছি আমি খাবো না তোর এই সস্তা খাবার আর সস্তা বুদ্ধি, কোনোটাই আমার লাগবে না। রিফা রাগের মাথায় হাতের উল্টো পিঠ দিয়ে টিফিন ক্যারিয়ারে ধাক্কা মারে। সাব্বির সেটা ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। ঝনঝন শব্দে টিফিন ক্যারিয়ারটা উল্টে যায়। গরম ভাত আর তরকারি ছিটকে এসে পড়ে সাব্বিরের হাতে আর শরীরের একাংশে। কিছুটা পরে দামি কার্পেটে। সাব্বিরের হাতটা গরম ডালে ঝলসে লাল হয়ে যায়, কিন্তু সে মুখ দিয়ে উপ শব্দটাও বের করে না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রিফা নিজেও চমকে ওঠে। সে এটা করতে চায়নি। সাব্বিরের হাতের দিকে তাকিয়ে তার মনের ভেতরে একটা শুকনো অপরাধবোধ খোঁজা দেয়, কিন্তু তার অহংকার তাকে সরি বলতে দেয় না। বলেছিলাম না নিয়ে যেতে? এখন হলো শান্তি? কার্পেটটা নষ্ট করলে গেট আউট। আর কখনো আমাকে অফিসে বা বাইরে মুখ দেখাবি না। সাব্বির কোনো কথা বলে না। সে ধীরস্থিরভাবে নিচু হয়। পকেট থেকে একটা রুমাল বের করে কার্পেটটা মুছতে শুরু করে। তারপর ভাঙা টিফিন বক্সগুলো এক এক করে তোলে। তার হাতটা কাঁপছে ব্যথায়। চামড়া কুঁচকে লাল হয়ে গেছে। সাব্বির উঠে দাঁড়ায়। রিফার চোখের দিকে তাকায়। রিফার চোখে এখন রাগের চেয়ে বেশি ক্লান্তি আর হতাশা। সরি ম্যাম, কার্পেটটা আমি কাল এসে ক্লিন করে দেব। আর হাতটা পুড়েছে, কিন্তু আপনার মনের জ্বালার চেয়ে এই পুরা অনেক কম। আপনি টেনশন করবেন না, দেখবেন আল্লাহ কোনো না কোনো রাস্তা ঠিকই বের করে দেবেন। এস গ্রুপের কথাটা ভেবে দেখবেন। সাব্বির ঘুরে দরজার দিকে পা বাড়ায়।
রিফা তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনে প্রশ্ন জাগে, ছেলেটা কি সত্যি বোকা নাকি? সাব্বির করিডোর দিয়ে বেরোচ্ছে, হাতে ঝোল মাখা টিফিন বক্স। হঠাৎ সামনে কবির এসে দাঁড়ায়, কবিরের হাতে কফির মগ। কি হে সাব্বির সাহেব, বউয়ের ঝাড়ি খেয়ে পেট ভরলো নাকি টিপস দেব? আহারে, জামা কাপড়ের কি শ্রী, ডাল ভাত মাখা শরীর। তা আজ মেনু কি ছিল? রিফা কি তোমাকে খাইয়ে দিল নাকি তুমি ফ্লোর থেকে চেটে খেলে? সাব্বির দাঁড়িয়ে পড়ে, সে তার শার্টের হাতটা ঠিক করে, তারপর কবিরের খুব কাছে এগিয়ে আসে। কবিরের হাইটের সমান সমান সাব্বির। কবির ভাইয়া, টিপস আপনি আপনার কাছে রাখুন, কারণ খুব শীঘ্রই আপনার পালানোর জন্য ভাড়ার টাকা লাগবে। মানে কি বলতে চাস তুই? বলতে চাইছি মিস্টার রায় দেউলিয়া সেটা আপনি জানতেন, জেনে শুনে রিফাকে ফাঁদে ফেলেছিলেন যাতে ও ভেনাসের সাথে ডিল করতে বাধ্য হয়। কিন্তু গেমটা উল্টে যেতে সময় লাগবে না। ইঁদুর যখন গর্তে ঢুকে তখন সে ভাবে সে নিরাপদ, কিন্তু সে জানে না গর্তের মুখে সাপ অপেক্ষা করছে। তুই তুই আমাকে থ্রেট দিচ্ছিস একটা সামান্য ঘর জামাই হয়ে? ছি, আমি থ্রেট দেব কেন ভাইয়া? আমি তো দোয়া করলাম। আচ্ছা চলি, মা আবার চিন্তা করবেন। আসসালামু আলাইকুম। সাব্বির চলে যায়। কবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। করিডোরের এসির বাতাসেও তার গরম লাগছে। সে বিড়বিড় করে বলে, এই ছেলের গলার শটটা এমন কেন লাগলো? ও কি কিছু জানে? নিচে নেমে সাব্বির তার সেই ভাঙা ফোনটা পকেটে রাখে এবং আসল ফোনটা বের করে রকিকে টেক্সট করে। এস গ্রুপের প্রোফাইল থেকে রিফার পিএকে অফিসিয়ালি মেইল পাঠাও, আমরা ইনভেস্ট করতে আগ্রহী, মিটিং ফিক্স করো কাল সকালে। আর হ্যাঁ, কবিরের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমাকে পাঠাও, ওর লেনদেনগুলো চেক করতে হবে। সাব্বির রিকশায় ওঠে, হাতে পোড়া দাগ। সে দাগটার দিকে তাকিয়ে মুচকি হাসে। রিফা, এই পুরা দাগটা তোমার দেওয়া প্রথম উপহার হিসেবে মনে রাখলাম। এভাবে সাব্বির অপমান সহ্য করতে করতে 2 সপ্তাহ কেটে যায়। গুলশানের দি ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুম, রাত 8টা। চৌধুরী গ্রুপের 25তম অ্যানিভার্সারির পার্টি আজ। শহরের যত গণমান্য বিজনেস টাইকন, পলিটিশিয়ান এবং এলিট শ্রেণীর মানুষ গ্লাসে পানীয় নিয়ে আড্ডায় মগ্ন। এক কোণায় বিশাল পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে সাব্বির। তার পরনে একটা ঢিলেঢালা সস্তা কাপড়ের কালো স্যুট, যা রিফার ড্রাইভারের জন্য কেনা হয়েছিল, কিন্তু মাপে হয়নি বলে সাব্বিরকে পরতে দেওয়া হয়েছে। তার ডান হাতে সাদা ব্যান্ডেজটা স্পষ্ট দেখা যাচ্ছে। রিফা এগিয়ে আসে, তার পরনে গাঢ় মেরুন রঙের অফ শোল্ডার গাউন, গলায় হীরের হালকা লকেট। তাকে অপূর্ব লাগছে দেখতে, কিন্তু চোখে মুখে বিরক্তি। সে সাব্বিরের কলারটা ঠিক করে দিতে গিয়ে হ্যাচকা টান দেয়। তোকে না বলেছি ঠিক মতো দাঁড়াতে, এমন কুজু হয়ে দাঁড়িয়েছিস কেন? দেখে মনে হচ্ছে কোনো বস্তির ছেলে চুরি করতে এসেছে। আর এই হাতের ব্যান্ডেজটা লুকিয়ে রাখতে পারিস না? গেস্টটা দেখলে ভাববে আমি তোকে টর্চার করি। ম্যাম, স্যুটটা একটু বড় হচ্ছে, তাই শোল্ডার থেকে পড়ে যাচ্ছে। আর হাতটা পকেটে রাখলে তো আপনি বলবেন বেয়াদব, তাই বাইরে রেখেছি। তোর সব কিছুতে এক্সকিউজ। শোন, সোজা কথা, একদম এই পিলারের আড়ালেই থাকবি। ওয়েটাররা যখন ড্রিঙ্কস সার্ভ করবে তুই ওদের হেল্প করবি, কিন্তু খবরদার কোনো গেস্টের সামনে নিজের পরিচয় দিবি না। কেউ যদি জিজ্ঞাসা করে তুই কে, বলবি তুই ইভেন্ট ম্যানেজারের লোক। আমার হাজব্যান্ডের পরিচয় দিলে আমি কিন্তু আজই তোকে বাড়ি থেকে বের করে দেবো। চিন্তা করবেন না ম্যাম, আমি জানি আমার জায়গা কোথায়। আমি বরং ওই কোনায় গিয়ে জুসের ট্রেগুলো সাজিয়ে রাখি। যা ইচ্ছে কর, শুধু আমার চোখের সামনে আসবি না। মিস্টার মালিক আসছেন, আমাকে ওই দিকে যেতে হবে। রিফা দ্রুত পায়ে ভিড়ের মধ্যে মিশে যায়। সাব্বির একটা দীর্ঘশ্বাস ফেলে। সে পকেট থেকে একটা চকলেট বের করে মুখে দেয়। তার দৃষ্টি কিন্তু জুসের ট্রের দিকে নয়, বরং পুরো হলরুমের উপর। তার তীক্ষ্ণ চোখ স্ক্যান করছে প্রতিটি মানুষের মুভমেন্ট। স্টেজের উপরে সালমা বেগম তখন খুব জাঁকজমকপূর্ণভাবে গল্প করছেন কয়েকজন মহিলার সাথে। তার গলায় একটা মোটা হীরের নেকলেস, যা আলোতে ঝলকাচ্ছে। আরে ভাবি, এটা তো গতকালই দুবাই থেকে আনলাম, পিওর ডায়মন্ড। কবির বাবার পছন্দ করে দিয়েছে। দামটা নাইবা বললাম, তবে গুলশানের একটা ফ্ল্যাট হয়ে যাবে এই দামের। মাশাল্লাহ সালমা আপা, আপনার চয়েস আছে।
তবে সাবধানে রাইখেন, দিনকাল ভালো না। আন্টি, আমি থাকতে আপনার হাড়ের দিকে কেউ চোখ তুলে তাকাবে সেই সাহস কার আছে? আপনি এনজয় করুন। পার্টি জমে ওঠে, মিউজিক লাউড হয়। হঠাৎ মেন লাইটগুলো ডিম করা হয় কেক কাটার জন্য। একটা বিশাল 5 তলা কেক ট্রলিতে করে নিয়ে আসা হচ্ছে স্টেজের দিকে। চারপাশ কিছুটা অন্ধকার, ওয়েটাররা ছোটাছুটি করছে। হঠাৎ অন্ধকারে সালমা বেগমের গগনবিদারী চিৎকার শোনা যায়। ওরে বাবারে, আমার হার, আমার গলার হার কই? লাইট জ্বালা শিগগিরি। মিউজিক থেমে যায়, ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে। সালমা বেগম গলায় হাত দিয়ে পাগলের মতো লাফাচ্ছেন। আমার 50 লাখ টাকার নেকলেস এইমাত্র গলায় ছিল, কে নিল? এই হলের বাইরে কেউ যেতে পারবে না। সিকিউরিটি, গেট বন্ধ কর। আন্টি শান্ত হন, হাড় এই রুমেই আছে, পড়ে গেছে হয়তো। সবাই একটু ফ্লোরে দেখুন তো। সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কোথাও নেই। কবির হঠাৎ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সাব্বিরের দিকে তাকায়। সাব্বির তখনও শান্তভাবে জুসের গ্লাস গুছাচ্ছিল। কবিরের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। আন্টি একটা কথা বলি, এখানে যারা গেস্ট তারা সবাই কোটিপতি, কারো হাড়ের লোভ নেই। বাইরের লোক তো এখানে কেউ নেই, শুধু একজন ছাড়া। কবির আঙুল তোলে সাব্বিরের দিকে। স্পটলাইট যেন সাব্বিরের উপর পড়ে। সাব্বির, তুই তখন স্টেজের পাশ দিয়ে যাচ্ছিলি না? তোর তো টাকার খুব দরকার, দেনার দায়ে ডুবে আছিস। কাজটা কি তুই করলি? উমা, এই লোকটাকে দেখেই তো চোর চোর মনে হচ্ছে। ঠিক বলেছিস কবির, এই ফকিন্নি ছাড়া আর কার সাহস হবে? ও তো আমার হাড়ের দিকে লোভী চোখে তাকিয়েছিল শুরু থেকে। দে আমার হাড় ফেরত দে ছোট লোক। সালমা সাব্বিরের কলার ধরে ঝাঁকুনি দেন। সাব্বির কোনো বাধা দেন না, সে শুধু শান্ত চোখে তাকিয়ে থাকে। রিফা ভিড় ঠেলে সামনে আসে, তার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। স্বামী হিসেবে সাব্বিরকে সে পছন্দ করে না, কিন্তু তাকে চোর বলাটা রিফার আভিজাত্যে আঘাত করে। মাম্মা, কি করছো তুমি? সিক্রেট করো না, ছাড়ো ওকে। তুই চুপ কর রিফা, তোর জন্য আজ আমার এই সর্বনাশ। তুই তো এই অপদাটাকে ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছিস। দেখলি তো ওর আসল রূপ। রিফা, ইমোশনাল হইও না, অভাব মানুষকে দিয়ে অনেক কিছু করায়। সাব্বির, ভালোয় ভালোয় হারটা দিয়ে দে, আমরা পুলিশ ডাকবো না। কবির ভাইয়া, সাব্বির চোর হতে পারে না, ও ভীতু, অপদার্থ, কোনো কাজের না, সব মানলাম, কিন্তু ও চোর না। চৌধুরী ভিলাতে এত বছরেও একটা টাকাও এদিক ওদিক করেনি। ওকে ব্লেম দিও না। রিফা, তুমি এখনো ওর পক্ষ নিচ্ছ? তাহলে হারটা গেল কই? হাওয়ায় মিলিয়ে গেল? আরে ম্যাডাম, এসব ছোট লোকদের বিশ্বাস নেই, পুলিশ ডাকুন, শ্বাস করলেই বেরিয়ে আসবে। অন্য একজন গেস্ট এগিয়ে এসে সাব্বিরকে ধাক্কা দেয়। ওই বেটা, বের কর হাট, নাকি মার খেয়ে বের করবি? সাব্বির টাল সামলে নেয়। সে পকেট থেকে একটা রুমাল বের করে খুব ধীরস্থিরভাবে মুখটা মুছে নেয়। তার চেহারায় বিন্দুমাত্র ভয় নেই। তার চোখ তখনও পুরো হলরুম স্ক্যান করছে। সে দেখছে কেক নিয়ে আসা প্রধান ওয়েটারটা ধীরে ধীরে পেছনের দরজার দিকে সরে যাচ্ছে। সাব্বির লক্ষ্য করেছিল যখন লাইট নিভেছিল তখন ওই ওয়েটার সালমা বেগমের সাথে ধাক্কা খাওয়ার ভান করে হাতটা টান দেয়, কিন্তু সালমা নড়ে ওঠায় হাতটা ওয়েটারের হাত ফসকে বড় কেকটার উপরের স্তরে পড়ে যায় এবং নরম ক্রিমের ভেতর ঢুকে যায়। ওয়েটার সেটা বের করার সুযোগ পায়নি। পুলিশ ডাকার জন্য কবির ফোন বের করে। ঠিক সেই মুহূর্তে সাব্বির স্টেজের ওপরে উঠে মাইক্রোফোনটা হাতে নেয়। স্পিকারে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সবাই চমকে তাকায়। ভদ্র মহোদয়গণ, একটু শান্ত হবেন প্লিজ। পুলিশ ডাকার আগে আসুন আমরা একটু মিষ্টিমুখ করি। তুই কি আমার সাথে মস্করা করছিস? জুতা দিয়ে পিটিয়ে তোকে সোজা করে দেব। ম্যাম, জুতো পেটা পরেও করতে পারবেন। আপাতত দয়া করে কেকটা চেক করুন। আমার মনে হয় আপনার লোভ, দুঃখিত, আপনার হীরের নেকলেসটা হয়তো মিষ্টির লোভ সামলাতে না পেরে কেকের ভিতরে জাপ দিয়েছে। হল জুড়ে হাসির রোল পড়ে যায়। কবির রেগে গিয়ে ওয়েটারকে ইশারা করে। এই পাগলটাকে নামাও স্টেজ থেকে। সিকিউরিটি ডাকার আগে ওয়েটার ভাই, আপনি বরং কেকটা কাটুন, ঠিক মাঝখান দিয়ে। আপনার হাত কাঁপছে কেন ভাই? কাটুন কাটুন। সাব্বিরের গলায় এমন একটা ধমক ছিল যে ওয়েটার ভয় পেয়ে যায়।
রিফা অবাক হয়ে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। এই কণ্ঠস্বর সে আগে কখনো শোনেনি। বাধ্য হয়ে ওয়েটার ছুরি চালায়। কেকের মাঝখানে ছুরি আটকে যায়। সে চামচ দিয়ে একটু সরাতেই চকচকে হীরের নেকলেসটা ক্রিমের ভেতর থেকে বেরিয়ে আসে। পিনপতন নীরবতা, সবাই হতভম্ব। সালমা বেগম দৌড়ে গিয়ে হারটা হাতে নেন। আমার হার, আলহামদুলিল্লাহ। কিন্তু কেকের ভিতর গেল কি করে? সবাই যখন হার নিয়ে ব্যস্ত, ওয়েটার সুযোগ বুঝে দৌড় দেয়। পালাচ্ছে, চোর পালাচ্ছে। কেউ ধরার আগেই সাব্বির স্টেজ থেকে এক লাফে নিচে নামে। ওয়েটার গেটের কাছে পৌঁছানোর আগেই সাব্বির একটা ট্রলি ঠেলে দেয় তার পায়ের দিকে। ওয়েটার হুমড়ি খেয়ে পড়ে। সাব্বির গিয়ে তার পিঠের উপর পা দিয়ে দাঁড়ায়। এত তাড়াহুড়ো কিসের ভাই? কেক না খেয়ে চলে যাচ্ছিলেন? সিকিউরিটি এসে চোরকে ধরে। সাব্বির চোরকে পুলিশের হাতে দেওয়ার আগে নিচু হয়ে তার কানে কিছু বলে। চোর ভয়ে ভয়ে কবিরের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। পরিস্থিতি শান্ত হয়, কিন্তু সাব্বির আর সেখানে দাঁড়ায় না। সে হনহন করে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। রিফা দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়। সাব্বির দাঁড়া। সাব্বির থামে, রিফার দিকে তাকায়। রিফার চোখে এখন আর বিরক্তি নেই, আছে লজ্জা আর বিস্ময়। আমি আমি জানতাম তুই নিসনি, তাই তাই আপনি আমাকে ডিফেন্ড করেছেন? কিন্তু ডিফেন্ডটা কি স্বামীর জন্য করলেন নাকি চৌধুরী পরিবারের সম্মান বাঁচানোর জন্য সেটা আমি জানি। রিফা চুপ করে থাকে। সাব্বির রিফার খুব কাছে এগিয়ে আসে। রিফা পিছিয়ে যাওয়ার চেষ্টা করেও পারে না। সাব্বির রিফার কানের কাছে মুখ নিয়ে আসে। সব সময় যা দেখা যায় তা সত্য নয় রিপা। যেমন আমি চোর নই, তেমন আপনার এই প্রিয় কবির ভাইও দোয়া তুলসী পাতা নয়। ওই ওয়েটার কবিরের লোক ছিল। কেক কাটার সময় ওয়েটার কবিরের দিকে তাকাচ্ছিল বারবার। সাবধানে থাকবেন, ঘরের শত্রু বাইরের শত্রু চেয়ে বেশি ভয়ঙ্কর। রিফা চমকে ওঠে। সে কবিরের দিকে তাকায়। কবির তখন সালমার সাথে হাসছে, কিন্তু তার চোখে মুখে টেনশন। সাব্বির আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে সোজা বেরিয়ে যায়। রিফা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে। মনে মনে বলে, কে এই লোকটা? সাধারণ হয়েও ওর মধ্যে আজকের এই অসাধারণ কনফিডেন্স, ওই বডি ল্যাঙ্গুয়েজ কোথা থেকে এলো? আর ও কেন কবির ভাইয়াকে সন্দেহ করেছে? এদিকে হোটেলের পেছনের গেট অন্ধকার। একটা কালো রঙের লেটেস্ট মডেলের অডি গাড়ি এসে থামে। ড্রাইভিং সিটে রকি। পেছনের দরজা খুলে সাব্বির উঠে বসে। গাড়ির ভেতরে সাব্বির তার গায়ের সেই ঢেলে ঢালা কোটটা খুলে ফেলে দেয়। স্যার ওয়েল ডান, কিন্তু আপনি কেন এই অপমান সহ্য করছেন? একটা ফোন করলে তা আমি কবির আর সালমা মহিলার গোষ্ঠী উদ্ধার করে দিতাম। 1 মিনিটে তো এই হোটেল ওদের কিনে নিতে পারতাম। কিন্তু তো পারি রকি, চাইলে এখনই কবিরকে রাস্তায় নামিয়ে দিতে পারি, কিন্তু তাতে রিবা জিতবে না। রিবাকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। ও যদি সত্যিটা জানে আমাকে ভালোবাসে, তবেই আমার জয়। আর ও হারলে যে আমার ভালোবাসা হেরে যাবে। কিন্তু স্যার কবির তো থামবে না। জানি, কবিরের সময় শেষ হয়ে এসেছে। আজ ওকে ওয়ার্নিং দিয়ে এলাম, এর পরের বার আর ওয়ার্নিং দেব না, সরাসরি অ্যাকশন হবে। চলে এখন মায়ের কাছে যেতে হবে। গাড়িটা অন্ধকারের বুক চেড়ে ছুটে চলে। পেছনে পড়ে থাকে ওয়েস্টিন হোটেলের ঝলমলে আলো আর রিফার মনে জমে থাকা একরাশ প্রশ্ন। 11:30 পার্টি শেষ হয়। পূর্বাচল 300 ফিট হাইওয়ে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো দূরে দূরে, মাঝখানের জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। রিফার লাল মার্সিডিজ রাস্তার একপাশে থেমে আছে। রিফা স্টিয়ারিং হুইলে কপাল ঠেকিয়ে বসে আছে। বাইরের বাতাসে শোষো শব্দ আর বৃষ্টির তোড়। কবির আর সালমা আগেই চলে গেছে। তোর সব কিছু আজকেই হতে হবে। একে তো পার্টিতে ওই সিনক্রেটটা হলো, আর তার উপর আজকে ড্রাইভারটাও নেই, ছুটিতে। এখন এই মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। হাল্লা, নেটওয়ার্কও তো পাচ্ছি না ঠিক মতো। এখন আমি কি করি? রিফা ফোনটা ড্যাশবোর্ডে ছুঁড়ে মারে। সে ভয়ে ভয়ে জানালার কাচ দিয়ে বাইরে তাকায়। চারপাশ জনমানবহীন। হঠাৎ রিয়ার ভিউ মিরর দুটো বাইকের হেড দেখা যায়। বাইক দুটো খুব ধীর গতিতে রিফার গাড়ির দিকে এগিয়ে আসছে। থ্যাঙ্কস গড, কেউ আসছে, হয়তো হেল্প পাওয়া যাবে।
রিফা গ্লাসটা একটু নামানোর চেষ্টা করে, কিন্তু বাইক দুটো গাড়ির খুব কাছে এসে থামে এবং হেডলাইট অফ করে দেয়। বাইক থেকে 4 জন লোক নামে। তাদের মাথায় হেলমেট, হাতে লোহার রড আর চেইন। রিফার বুক ধক করে ওঠে। সে দ্রুত গ্লাসটা তুলে গাড়ি লক করে দেয়। আয় ম্যাডাম, নাম নিচে, অনেক রাত হয়েছে, একা একা আর কতক্ষণ থাকবি? আয়, আমাগুলোকে পার্টি করবি। কে আপনারা? যান এখান থেকে। আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ চলে আসবে এক্ষুনি। আরে পুলিশ আওয়ার আগেই তো আমাগো কাম শেষ হয়ে যাইব। এই কাজ ভাঙ, মাইয়াটা মাশাল্লাহ সুন্দর আছে। বস তো শুধু ভয় দেখাইতে কইছে, কিন্তু বোনাস নিতে দোষ কি? রিফা বুঝতে পারে এরা সাধারণ ছিনতাইকারী নয়। সে সিটের নিচে গুটিসুটি মেরে বসে পড়ে। ভয়ে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সাব্বির, তুই কোথায়? আল্লাহ, আমাকে বাঁচাও। ড্রাইভিং সিটের জানালার কাঁচটা ভেঙে চুরমার হয়ে যায়। বৃষ্টির পানি আর কাচের টুকরো রিফার গায়ে এসে পড়ে। একটা হাত ভেতরে ঢুকে রিফার চুল ধরার চেষ্টা করে। বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা জোরালো হেডলাইটের আলো এসে পড়ে গুন্ডাদের চোখের ওপর। একটা স্পোর্টস বাইক ঝড়ের গতিতে এসে ভেজা রাস্তায় স্লাইড করে গুন্ডাদের বাইকের ওপর সশব্দে আছড়ে পড়ে। বাইক থেকে যে নামে তার পরনে কালো রেইনকোট, মুখটা কালো মাস্কে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, আগ্নেয়গিরির মতো জ্বলছে। এটা সাব্বির। এটা ক্যাডা রে? হিরো আইছে, মাশাল্লাহ রে। শুরু হয় তুমুল মারামারি। বৃষ্টির মধ্যে কাদা আর পানিতে একাকার হয়ে সাব্বির একাই 4 জনের উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো কথা নেই, শুধু হাড় ভাঙার শব্দ আর গুন্ডাদের আর্তনাদ। সাব্বির একটা গুন্ডার হাত মুচড়ে দিয়ে তাকে লাথি মেরে রাস্তার খাদে ফেলে দেয়। অন্য একজন পেছন থেকে ছুরি নিয়ে সাব্বিরের পায়ে আঘাত করে। সাব্বির ঘুরে দাঁড়িয়ে ওই গুন্ডার বুকে এক কনুইয়ের বাড়ি মারে। তারপর মাটিতে পড়ে থাকা রডটা তুলে নিয়ে বাকিদের দিকে তেড়ে যায়। গুন্ডারা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। সাব্বির হাঁপাচ্ছে, তার ডান পায়ের উরু দিয়ে রক্ত পড়ছে। বৃষ্টির পানির সাথে মিশে রাস্তায় লাল স্রোত তৈরি করছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রিফার গাড়ির কাছে আসে। রিফা স্টিয়ারিং হুইল ধরে কাঁপছে, তার কপাল কেটে রক্ত পড়ছে। সাব্বির জানালার কাছে এসে টোকা দেয়। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। সাব্বির কোনো কথা বলে না। সে রেইনকোটের পকেট থেকে একটা ফার্স্ট এইড প্যাড আর ব্যান্ডেজ বের করে। সে হাত বাড়িয়ে দেয় ভেতরে। রিফা চোখ খোলে। মুখোশ পরা লোকটাকে দেখে সে প্রথমে ভয় পায়, কিন্তু লোকটার চোখে কোনো হিংস্রতা নেই। সাব্বির আলতো করে রিফার কপালে ব্যান্ডেজটা লাগিয়ে দেয়। তার আঙুলগুলো রিফার গাল স্পর্শ করে। আহ! রিফা চমকে ওঠে, ব্যথা নয়, এক অদ্ভুত অনুভূতিতে। এই স্পর্শটা, এই হাতের ছোঁয়াটা আমার খুব চেনা। এমন মনে হচ্ছে কেন আমার? তাদের প্রথম বাসর, অফিসে সেই লাঞ্চ বক্সের ঘটনা, পার্টি সেই আড়াল করা মুহূর্ত, সব যেন এই স্পর্শের সাথে মিলে যাচ্ছে। কে আপনি? কেন আমাকে বাঁচালেন? সাব্বির উত্তর দেয় না। উত্তর দিলে রিফা তার গলার স্বর চেনে ফেলবে। সে শুধু রিফার চোখের দিকে তাকায়। বৃষ্টির শব্দ ছাপিয়ে দুজনকে কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকে। সাব্বিরের চোখে গভীর মায়া, ভালোবাসা আর অব্যক্ত যন্ত্রণা। দূরে পুলিশের সাইরেন শোনা যায়। সাব্বির চমকে ওঠে। সে দ্রুত রিফার হাতটা স্টিয়ারিং হুইলের উপরে রেখে দেয়, যেন সাহস জোগাচ্ছে। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে বাইকের দিকে যায়। শুনুন, দাঁড়ান, আপনার পা দিয়ে রক্ত পড়ছে, প্লিজ দাঁড়ান। রিফা গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু সাব্বির বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মধ্যে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। রিফা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, তার শরীর ভিজছে, কিন্তু মনটা পুড়ে যাচ্ছে এক অজানা প্রশ্নের উত্তাপে। এই চোখ দুটো আমি কোথায় দেখেছি? এই মায়া, এই কেয়ার, এটা তো কোনো অচেনা মানুষের হতে পারে না। সাব্বির? না, ও তো ভীতু, ও তো বাইক চালাতে পারে না। তাহলে কে? এসব ভাবনার মাঝেই পুলিশ এসে পড়ে। এরপর রিফাকে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরের দিন সকাল 10টা। বৃষ্টি থেমে গেছে, কিন্তু রিফার মনের ঝড় থামেনি। সে ড্রয়িং রুমের সোফায় বসে আছে, কপালে ছোট একটা ব্যান্ডেজ।
তার চোখ বরাবর দরজার দিকে যাচ্ছে। সাব্বির মেইন ডোর দিয়ে ঢোকে। তার হাতে বাজারের ব্যাগ। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ডান পা টানছে। সাব্বির, সাব্বির থমকে দাঁড়ায়। সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যথায় মুখটা একটু কুঁচকে যায়। জি ম্যাম, উঠছেন? আমি বাজারটা রেখে আপনার কফি আনছি। দাঁড়া, এদিকে আয়। সাব্বির ধীর পায়ে রিফার সামনে এসে দাঁড়ায়। তোর পায়ে কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছিস কেন? আর বলবেন না ম্যাম, কপালটাই খারাপ। কাল রাতে বাথরুমে গেলাম মশা মারতে, মেঝেটা পিছলে ছিল, তপাস করে পড়ে গেলাম। কোমরে আর পায়ে যা ব্যথা পেয়েছি, আমি তো আর সিনেমার হিরো না যে গুন্ডা পিটিয়ে ব্যথা পাবো, তাই বাথরুমেই আসার খেলাম। রিফা সাব্বিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সাব্বিরের এই হালকা চালে কথা বলাটা আজ তার কাছে অভিনয় মনে হচ্ছে। রিফা উঠে দাঁড়ায়। সে সাব্বিরের খুব কাছে এগিয়ে আসে। কাল রাতে তুই কোথায় ছিলি সাব্বির? কোথায় আর থাকবো ম্যাম, বাড়ি থেকে বাসায় এসে থেকে মশার কোয়েল শেষ হয়ে গেছে। মোড়ের দোকানে গিয়েছিলাম কোয়েল আনতে। দারোয়ান চাচাকে জিজ্ঞেস করবেন, উনি জানেন। তুই কি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি না? সাব্বির চোখ তুলে তাকায়। সেই শান্ত নিরীহ চোখ, কিন্তু রিফা সেই চোখের গভীরে কাল রাতের সেই আগুনের স্ফুলিঙ্গ খোঁজার চেষ্টা করে। তোর খুব ব্যথা করছে, তাই না? দেখি পাটা। রিফা নিচু হয়ে যায় সাব্বিরের প্যান্ট ফোল্ড করে দেখার জন্য। সাব্বির দ্রুত পিছিয়ে যায়। না না ম্যাম, ছি, আপনি কেন হাত দেবেন? আমি ঠিক আছি, সামান্য ব্যথা। আপনার কপালে ব্যান্ডেজ কেন ম্যাম, পড়ে গিয়েছিলেন? রিফা সোজা হয়ে দাঁড়ায়। তার চোখে পানি। সে সাব্বিরের শার্টের কলারটা খামচে ধরে, রাগ নয়, এক ধরনের অধিকারবোধ থেকে। তুই কি কিছু লুকাচ্ছিস সাব্বির? তুই কি সত্যি এতটা বোকা যতটা দেখাস, নাকি তুই আমাকে বোকা ভাবছিস? কাল রাতে 300 ফিটে যে আমাকে বাঁচিয়েছে, তার পায়েও ঠিক একই জায়গায় চোট ছিল। ম্যাম, কাকতালীয়ভাবে অনেক কিছু মিলে যায়। 300 ফিটের হিরো আর আপনার বাইরের কাজের ছেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তবে একটা কথা বলি, মাঝে মাঝে বোকা হয়ে থাকাই ভালো। বুদ্ধিমানের এই দুনিয়ায় অনেক শত্রু। আপনি বরং বুদ্ধিমানই থাকুন, বোকা সাজার দায়িত্বটা আমারই থাক। রিফা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সাব্বিরের এই কথাগুলোর মধ্যে এক গভীর অর্থ লুকিয়ে আছে। দাঁড়া সাব্বির, আমি তোকে যেতে বলিনি। রিফা ড্রয়ার থেকে একটা দামি পেনকিলার আর মলম বের করে সাব্বিরের হাতে দেয়। এটা লাগিয়ে নিবি, আর আজ থেকে তুই ফ্লোর মুছবি না, এটা আমার ওয়াটার। সাব্বির মলমটা হাতে নেয়। রিফার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। অর্ডার তো অর্ডারই, কিন্তু ম্যাম, হিরোরা কিন্তু মলম লাগায় না, তারা ব্যথা এনজয় করে। থ্যাংক ইউ। সাব্বির খুঁড়িয়ে খুঁড়িয়ে তার ছোট ঘরের দিকে চলে যায়। রিফা তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনে এখন আর সন্দেহ নেই, আছে বিশ্বাস। তুই যত বড় অভিনেতা হোস না কেন সাব্বির, তোর ওই চোখের ভাষা আমি পড়ে ফেলেছি। তুই আমাকে আড়াল থেকে ভালোবাসিস, তাই না? আজ থেকে আমার কাজ হলো তোর ওই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলা। দেখি কতদিন তুই পালিয়ে বেড়াস। রিফা তার ফোনটা হাতে নেয়। সে কবিরের নাম্বারে ডায়াল করতে গিয়েও থামিয়ে দেয়। সে জানে এই বাড়িতে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, একমাত্র ওই খুঁড়িয়ে হাঁটা মানুষটা ছাড়া। এদিকে সাব্বিরের থাকার ছোট ঘর সার্ভেন্ট কোয়ার্টার। এটি মূল ভিলার পেছনের দিকে, একটু অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। দুপুর 12টা, কিন্তু ঘরে আলো কম থাকায় মনে হচ্ছে সন্ধ্যা। সাব্বির তার ভেজা শার্টটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলেছে। তার সারা শরীরে মারামারির কালশেটে দাগ, বিশেষ করে কোমরের পেছনের দিকে ডান সাইডে গভীর ক্ষতটা থেকে রক্ত চুয়ে পড়ছে। কোমরেও সে আঘাত পেয়েছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে খুব কসরত করে নিজের পেটের ওই ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছে, কিন্তু হাতটা ঠিকমতো পৌঁছাচ্ছে না। যন্ত্রণায় সে কুঁকড়ে উঠছে। উফ আল্লাহ, জায়গাটা এমন যে হাতে দেওয়া যায় না। রকিকে বললেও ড্রেসিং করে দিত, কিন্তু এখন ওকে ডাকলে তো রিফা দেখে ফেলবে। দরজায় খুট করে শব্দ হয়। সাব্বির চমকে ঘুরে তাকানোর আগেই রিফা ভেতরে ঢুকে দরজাটা আলতো করে চাপিয়ে দেয়। সাব্বির খালি গায়ে, তার সুঠাম পেশিবহুল শরীর, সিক্স প্যাক অ্যাবস এবং চওড়া কাঁধ দেখে রিফা থমকে যায়। এতদিন সে সাব্বিরকে ঢিলেঢালা পোশাকে দেখেছে, আজ এই উন্মুক্ত পৌরুষদীপ্ত শরীর দেখে
তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সাব্বির তো তোয়ালে দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে। ম্যাম, আপনি আপনি এখানে কেন? প্লিজ বাইরে যান। আমি আমি ড্রেস চেঞ্জ করছিলাম। চুপ কর, একদম নড়বি না। তোয়ালেটা সরা। ম্যাম প্লিজ, এটা আমার প্রাইভেট রুম। আপনার এখানে থাকাটা ঠিক না। কেউ দেখলে। আমি এই বাড়ির মালকিন, আমি যেখানে ইচ্ছে যাব। আমার কথার অবাধ্য হবি না সাব্বির, হাত সরা বলছি। রিফার গলায় এমন এক সম্মোহনী আদেশ ছিল যে সাব্বির হাত নামাতে বাধ্য হয়। রিফা ধীর পায়ে সাব্বিরের কাছে এগিয়ে আসে। ঘরটা ছোট, দুজনের মাঝখানের দূরত্ব কমে আসে। রিফার নাকে এসে লাগে সাব্বিরের শরীরের ঘাম, পুরুষালী গন্ধ। এই গন্ধে রিফার মাথাটা ঝিমঝিম করে ওঠে। রিফা সাব্বিরের হাত থেকে মলমের টিউবটা কেড়ে নেয়। পেছন ঘোর। ম্যাম, আমি পারবো। আপনি কেন? তোর হাত কাঁপছে সাব্বির, তুই পারিস না, আমাকে করতে দে। সাব্বির অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ায়। রিফা সাব্বিরের পিঠের দিকে তাকায়। চাবুক মারার মতো লাল হয়ে আছে পিঠটা, আর কোমরের কাছে সেই গভীর কাটা দাগ। রিফার হাত কাঁপে। সে আলতো করে মলমটা আঙুলে নিয়ে ক্ষতস্থানে লাগাতে শুরু করে। আহ! সাব্বির যন্ত্রণায় শিউরে ওঠে এবং রিফার কাঁধের ওপর রাখা তার হাতটা শক্ত করে খামচে ধরে। রিফার শরীরে বিদ্যুৎ খেলে যায়। সে মলম লাগাতে লাগাতে ক্ষতস্থান থেকে হাতটা সরিয়ে সাব্বিরের পিঠে হাত বোলাতে থাকে। তার স্পর্শে মলমের চেয়ে বেশি সোহাগ ছিল। খুব ব্যথা করছে তাই না? কাল রাতে খুব কষ্ট পেয়েছিলি আমার জন্য। ব্যথা তো শরীরে ধর্ম ম্যাম, কিন্তু আপনি এখন যা করছেন তাতে ব্যথা কমছে না, বরং আগুন বাড়ছে। আগুন? কিসের আগুন সাব্বির? জ্বরের নাকি অন্য কিছু? রিফা সাব্বিরের পিঠে নিজের গালটা ঠেকিয়ে দেয়। সাব্বির জমে যায়। রিফা তার দুই হাত দিয়ে সাব্বিরকে পেছন থেকে জড়িয়ে ধরে। তার হাত সাব্বিরের শক্ত বুকের ওপর চলে আসে। রিফা অনুভব করে সাব্বিরের হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। ম্যাম, আপনি সীমা অতিক্রম করছেন। আমি আপনার চাকর, এটা পাপ, এটা ঠিক না। ভুল ঠিকের হিসাব করার সময় এটা না। তুই কি সত্যি চাকর সাব্বির? চাকরদের শরীর কি এমন পাথরের মতো শক্ত হয়? তাদের বুকে কি এমন দামি পারফিউম আর রক্তের গন্ধ মিশে থাকে? তুই মিথ্যে বলছিস, তুই সব মিথ্যে বলছিস। আর এরপরও কি তুই বলবি যে কাল রাতে সেখানে তুই ছিলি না? রিফা সাব্বিরকে জোর করে নিজের দিকে ঘোরায়। এখন তারা মুখোমুখি। দুজনেরই নিঃশ্বাস ভারী। রিফা সাব্বিরের খালি বুকের ওপর হাত রাখে। সাব্বিরের শরীর জ্বরে পড়ে যাচ্ছে, কিন্তু রিফার কাছে সেই উত্তাপটা খুব আপন মনে হচ্ছে। ম্যাম চলে যান। আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। শয়তান মানুষের মনে বাসা বাঁধতে সময় নেয় না। আমিও তো তাই চাই, কন্ট্রোল ছেড়ে দে, দেখ না কি হয়। তুই না বললি বুদ্ধিমানদের অনেক শত্রু? আজ একটু বোকা হই না সাব্বির, আমাকে একটু আদর কর না। কাল রাতে যেমন করে আমার কপালে হাত রেখেছিলি ওভাবে। রিফার চোখ আধ বোঝা, ঠোঁট কাঁপছে। সে সাব্বিরের গলার কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস সাব্বিরের ঘাড়ে লাগে। সাব্বিরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে এক হাতে রিফার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলে। রিফার নরম শরীর সাব্বিরের কঠিন শরীরের সাথে পিষে যায়। আপনি আগুন নিয়ে খেলছেন রিফা চৌধুরী। এই আগুনে পুড়লে কিন্তু আর নেভাতে পারবেন না। আমি পড়তে চাই সাব্বির, তোর ওই আগুনেই আমি পড়তে চাই, আমাকে জ্বালিয়ে দে। সাব্বির আর কোনো কথা বলে না। সে রিফাকে 5 কোলা করে কোলে তুলে নেয়। রিফা সাব্বিরের গলা জড়িয়ে ধরে। সাব্বির তাকে ঘরের ছোট চৌকিটার উপর বসিয়ে দেয়, কিন্তু নিজে সরে যায় না। সে রিফার দুপায়ের মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকে আসে। তাদের ঠোঁটের দূরত্ব মাত্র 1 সুতো পরিমাণ। আপনি জানেন এখন আমি কি কি করতে পারি? আমি ভুলে যাব আপনি আমার মালকিন, আমি ভুলে যাব আমার স্ট্যাটাস। আমি শুধু মনে রাখবো আপনি একটা নারী আর আমি একজন পুরুষ। ভুলে যা সব স্ট্যাটাস, টাকা, ক্ষমতা সব চলে যাক। আমি শুধু তোকে চাই, তোর ওই লুকোনো রূপটাকে চাই। আমাকে অধিকার দে সাব্বির। রিফা নিজেই এগিয়ে গিয়ে সাব্বিরের ঠোঁট দখল করে নেয়। সাব্বির প্রথমে একটু থমকে গেলেও পর মুহূর্তে সে রিফাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শুরু হয় এক বন্য ভালোবাসার খেলা।
বাইরের মেঘলা আকাশ আর ঘরের আবছা আলোয় দুটি অতৃপ্ত আত্মা এক হয়ে যায়। রিফার নখ সাব্বিরের পিঠে গেঁথে যায়। সাব্বিরের হাত রিফার চুলের ভাঁজে হারিয়ে যায়। দীর্ঘক্ষণ পর দুজনে একে অপরের কপালে কপাল ঠেকিয়ে হাঁপাচ্ছে। রিফার শাড়ি এলোমেলো, সাব্বিরের চোখে আদিম নেশা। হঠাৎ সাব্বিরের বালিশের নিচ থেকে ফোনটা বেজে ওঠে। ভাইব্রেশনের শব্দে মোহাচ্ছন্ন পরিবেশটা কেঁপে ওঠে। সাব্বির চমকে ওঠে। সে দ্রুত রিফাকে ছেড়ে সরে দাঁড়ায়। বাস্তব যেন এক ধাক্কায় ফিরে আসে। ম্যাম ফোন, কেউ হয়তো। রিফা কাপড় ঠিক করতে করতে উঠে দাঁড়ায়। তার মুখ লজ্জায় লাল, কিন্তু চোখে তৃপ্তির আভা। ফোনটা ধর, হতে পারে জরুরি কিছু। সাব্বির ফোনটা বের করে। স্ক্রিনে নাম ভাসছে, রকি, সিক্রেট লাইন। সাব্বির রিফার দিকে তাকায়। রিফা সাব্বিরের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে। ভয় নেই, আমি শুনবো না। তবে একটা কথা মনে রাখিস সাব্বির, আজকের পর থেকে তুই আর আমার কাছে কিছু লুকাতে পারবি না। তোর শরীরের প্রতিটা দাগের খবর আমি রাখি। রিফা সাব্বিরের গালে আলতো করে হাত বুলিয়ে ঘর থেকে বের হতে গিয়েও থমকে দাঁড়ায়। সে দরজার ফ্রেমটা শক্ত করে ধরে আছে, যেন পড়ে যাওয়া থেকে নিজেকে আটকাচ্ছে। সাব্বির তার ঠিক পেছনেই দাঁড়িয়ে। শোন। জি ম্যাম, কিছু ফেলে গেলেন? আবার ম্যাম? একটু আগে তো ওসব ছিল না। এই চার দেয়ালের ভিতরেও কি আমি তোর মালকিন? দেওয়ালের ভেতরে আপনি আমার সব, কিন্তু দেওয়ালের অপাশে তো বাস্তব জগৎ ম্যাম। সেখানে আমি আপনার দয়ার পাত্র। চুপ কর সাব্বির, আর একটাও এমন কথা বলবি না। তুই কি মনে করেছিস আমার কষ্ট হয় না? সবার সামনে যখন তোকে ফকিন্নি বলি, ছোট লোক বলি, তখন আমার কলিজাটাও ছিঁড়ে যায়। মনে হয় নিজের জিভটা নিজেই কেটে ফেলি। ম্যাম শান্ত হন, আমি তো কিছু মনে করি না। তুই মনে করিস না, কিন্তু আমি তো করি। আমি জানি তুই আমার জন্য কি করেছিস বা কি করছিস। তুই আছিস বলেই তো বাবা এখনো বেঁচে আছেন। আমি এখনো দম নিতে পারছি, অথচ আমি পরিস্থিতির শিকার হয়ে তোকে বারবার অপমান করি। তুই আমাকে ঘৃণা করিস না কেন রে? কেন এত সহ্য করিস? ঘৃণা করার জন্য তো নিজের একটা আলাদা অস্তিত্ব লাগে ম্যাম। আমার অস্তিত্বের সবটুকু জুড়েই তো আপনি। আর শোনেন, দামি হীরাকে চোরের নজর থেকে বাঁচাতে হলে কয়লার খালি মেখেই রাখতে হয়। আপনি আমাকে সবার সামনে অপমান করে আড়ালে রাখছেন, এটাই যে আমার নিরাপত্তা। আপনার এই একটু অপমানের বিনিময়ে যদি আমি সারা জীবন আপনার ছায়া হয়ে পাশে থাকার সুযোগ পাই, তবে ওই অপমান আমার কাছে পরিষ্কার। তুই মানুষ না রে, ফেরেস্তা। আমি তোকে ডিজার্ভ করি না সাব্বির। সেটা সময় বলে দিবে কে কাকে ডিজার্ভ করে। আপনি শুধু শক্ত থাকুন, বাইরে গিয়ে আবার সেই রাগী রিভা চৌধুরী হয়ে যান। আপনার চোখের এই পানি যেন শুধু আমিই দেখি। কথা দে, যেদিন সব ঝামেলা মিটবে, কবিরের মুখোশ খুলবে, সেই দিন সুদে আসলে সব ভালোবাসা বুঝে নিবি। তখন কিন্তু আমাকে ফিরাবি না। কথা দিলাম, তখন কিন্তু আর ম্যাম বলেই দূরে থাকবো না। তখন অধিকারটা পুরোপুরি আদায় করে নেব। নিস, সবটুকু নিস। রিফা সাব্বিরের হাতে একটা আলতো চাপ দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। সাব্বির দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার মুখে তখনও রিফার দেওয়ার প্রতিশ্রুতি তৃপ্তি লেগে আছে। দর্শক, আপনারা কনফিউজড হবেন না। ভাবছেন এটা আবার কেমন ঘটনা? অপেক্ষা করুন, সব বুঝবেন। সাব্বির দরজার দিকে তাকিয়ে থাকে। তার হৃৎপিণ্ড এখনও হাতুড়ির মতো পিটছে। সে ফোনটা কানে তোলে। বল রকি, টাইমিংটা তোর সবসময় জঘন্য হয় কেন? বস, রোমান্স তো সারা জীবন করতে পারবেন, কিন্তু এখন খবর খারাপ। কবির সাহেব আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য প্রাইভেট সিকিউরিটি লাগিয়েছে। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। সাব্বির ফোনটা কেটে দেয়। সে আয়নায় নিজের দিকে তাকায়। তার বুকে রিফার লিপস্টিকের হালকা দাগ। সে দাগটাতে হাত দিয়ে বিড়বিড় করে। রিপা, তুমি আমাকে জিতিয়ে দিলে, কিন্তু এই যুদ্ধটা এখন আরও অনেক কঠিন হয়ে গেল। 4 দিন পর গুলশান এভিনিউ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস। 12 তলার কনফারেন্স রুম। বাইরে গনগনে রোদ, কিন্তু কনফারেন্স রুমের ভেতরে হাড় হিম করা ঠান্ডা। বিশাল মেহগনি কাঠের টেবিলের এক প্রান্তে বসে আছেন রিফার বাবা, মিস্টার আজমল চৌধুরী। তিনি দীর্ঘদিন কানাডায় চিকিৎসাধীন ছিলেন, গতকালই ফিরেছেন। তাকে দেখে বিধ্বস্ত এবং অপ্রকৃতিস্থ মনে হচ্ছে। ওষুধের প্রভাবে তার চোখ ঢুলু ঢুলু। টেবিলের অন্য প্রান্তে কবির এবং কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার চিস্তি বসে আছেন।
তাদের সামনে একগাদা ফাইল। রিফা দাঁড়িয়ে আছে বাবার চেয়ারের পাশে, তার চোখে মুখে চরম আতঙ্ক। সাব্বির কনফারেন্স রুমের সাইড টেবিলে কফি মেকারের সামনে দাঁড়িয়ে, তার হাতে ব্যান্ডেজ, কিন্তু সে খুব নিপুণ হাতে কফি মগগুলো ট্রেতে সাজাচ্ছে। তার কান এবং মনোযোগ পুরোপুরি টেবিলের আলোচনার দিকে। তাকে রিফা আর রিফার বাবা এখানে নিয়ে এসেছেন। আঙ্কেল, আপনি কেন শুধু শুধু জেদ করছেন? ডাক্তাররা তো রিপোর্ট দিয়েই দিয়েছেন। আপনার যা মানসিক অবস্থা, তাতেই বিশাল এম্পায়ার চালানোর মতো সক্ষমতা আপনার নেই। সাইনটা করে দিন, আমি আর রিফা মিলে সব সামলে নেব। শ্যাট আপ কবির ভাইয়া, হাউ ডিয়ার ইউ! তুমি বাবাকে পাগল প্রমাণ করার জন্য চেষ্টা করছো। এই রিপোর্টগুলো সব ফেক। আমি জানি তুমি ডক্টরকে টাকা খাইয়েছো। মিস রিফা, ইমোশন দিয়ে তো আইন চলে না। মিস্টার আজমল যদি স্বেচ্ছায় পাওয়ার অফ অ্যান্টনি হস্তান্তর না করেন, তবে আমাদের কোর্টে প্রমাণ করতে হবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। তখন ওনাকে মেন্টাল অ্যাসাইলেমে পাঠানো ছাড়া উপায় থাকবে না। আজমল চৌধুরী কাঁপা কাঁপা গলায় বলেন, রিফা, ওরা কি বলছে মা? আমি পাগল? আমি তো সুস্থ। আমার শুধু একটু ঘুম পায়। ওরা ওরা আমাকে কোথায় পাঠাবে? কোথাও পাবে না বাবা, আমি আছি তো, তুমি ভয় পেও না। কবির ইশারা করে অ্যাডভোকেটকে বাইরে যেতে বলে। রুমের ভেতর এখন শুধু কবির, রিফা, আজমল সাহেব এবং এক কোনায় কফি বানাতে থাকা সাব্বির। কবির উঠে এসে রিফার খুব কাছে দাঁড়ায়। রিফা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, জানিস তো? আঙ্কেলকে যদি ওই পাগলা গারদের অন্ধকার সেলে পচতে না দেখতে চাস, তবে আমার একটা ছোট্ট শর্ত মানতে হবে। কি শর্ত? আজ বিকেলের মধ্যেই ওই ফকিন্নি সাব্বিরকে ডিভোর্স দিবি, আর কালকের মধ্যেই আমাদের এনগেজমেন্ট হবে। তুই আমার স্ত্রী হবি, আর এই কোম্পানি হবে আমার যৌতুক। ব্যাস, আঙ্কেল তখন আরামে রিটায়ারমেন্টে থাকবে, আমরা দুজন মিলে এই কোম্পানি সামলাবো। সাব্বির ট্রেতে কফি ঢালছিল। কবিরের এই কথাটা শোনার সাথে সাথে তার হাতের মুঠো শক্ত হয়ে যায়। তার শান্ত চোখের মনে বাঘের মতো জ্বলে ওঠে। তার হাতের চাপে কাচের গ্লাসটা সশব্দে ফেটে যায়, ঝনঝন শব্দ হয়। গরম কফি আর কাচের টুকরো সাব্বিরের হাতে গেঁথে যায়। তাজা রক্ত চুয়ে পড়ে সাদা টেবিল ক্লথের ওপর। সবাই চমকে তাকায়। আরে গাধা, দেখে কাজ করতে পারিস না? আমার মিটিংয়ের 12টা বাজিয়ে দিলে। তোর রক্তে আমার কার্পেট নষ্ট হয়ে গেল। গেট আউট। সরি স্যার, হাতটা স্লিপ করেছিল, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুই বের হ সাব্বির, রক্ত পড়ছে তোর হাত থেকে, যা এখান থেকে। রিফার ধমকের আড়ালে এক তীব্র উদ্বেগ ছিল, যা সাব্বির বুঝতে পারে। সাব্বির ভাঙা কাজগুলো না তুলে এক পলক কবিরের দিকে তাকায়। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যে কবির কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। সাব্বির দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আমি আসছি, বাবাকে আর প্রেশার দিও না। রিফা ওয়াশরুমে যাওয়ার নাম করে দ্রুত কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসে। তার দম বন্ধ হয়ে আসছে। তার এখন একটু একা থাকা দরকার, বা এমন কারো থাকা দরকার যে তাকে সাহস দেবে। করিডোরে সাব্বির দাঁড়িয়েছিল, হাতে রুমাল প্যাঁচানো। রক্ত তখনও থামেনি। রিফাকে লিফটের দিকে যেতে দেখে সেও দ্রুত পা বাড়ায়। ম্যাম দাঁড়ান। তুই কেন আসছিস? যা ব্যান্ডেজ কর গিয়ে তাড়াতাড়ি। আপনার সাথে কথা আছে জরুরি। রিফা কথা শোনে না। সে ভিআইপি লিফটে উঠে বোতাম চাপে। সাব্বিরও জোর করে লিফটে ঢুকে পড়ে। বের হ বলছি, আমার এখন কারোর সাথে কথা বলার মুড নেই। সাব্বির লিফটের ক্লোজ বাটন চেপে দেয়। দরজা বন্ধ হয়ে লিফট নামতে শুরু করে। সাব্বির পকেটে হাত ঢুকিয়ে তার গোপন ডিভাইসে একটা চাপ দেয়। সাথে সাথে পুরো বিল্ডিংয়ের পাওয়ার ফ্লাকচুয়েট করে এবং লিফটটা 12 আর 11 তলার মাঝখানে বিকট শব্দ করে থেমে যায়। ঘুটঘুটে অন্ধকার। পর মুহূর্তে লাল রঙের ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে। এক ভুতুড়ে পরিবেশ। কি হলো? লিফট থামলো কেন? কে কে ওখানে? সাব্বির অন্ধকারের সুযোগ নিয়ে রিফার খুব কাছে চলে আসে। রিফা পেছাতে পেছাতে লিফটের দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। সাব্বির তার 2 হাত রিফার দুপাশে রেখে তাকে লক করে ফেলে। বয়নি, আমি আছি। সাব্বির, তুই লিফটটা কি তুই থামালি? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল তো আপনি হতে চলেছেন ম্যাম। কবিরের ওই জঘন্য প্রস্তাবে রাজি হওয়ার কথা ভাবছেন? তুই শুনেছিস, কিন্তু আমার যে কিছু করেনি সাব্বির।
ওরা বাবাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেবে। বাবার ওই শরীরে কি এসব সহ্য করতে পারবে? আমি নিরুপায়। রিফা কান্নায় ভেঙে পড়ে। সে সাব্বিরের বুকে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। সাব্বির আলতো করে রিফার চিবুক ধরে তার মুখটা উঁচিয়ে ধরে। লাল আলোয় রিফার ভেজা চোখগুলো মায়াবী লাগছে। আমার দিকে তাকান। কবিরের অকাথ নেই আপনার বাবার একটা পশম চেরবে। ও শুধু ব্ল্যাকমেল করছে। পেপারগুলো সব বোয়া। তুই কি করে জানিস? আর তুই আটকাবি কি করে? তুই তো সামান্য একটা সামান্য চাকর, তাই তো? কিন্তু এই চাকরটাই সেদিন আপনাকে কথা দিয়েছিল, বলে গেলেন। সাব্বির রিফার কানের কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস রিফার ঘাড়ে লাগছে। রিফার কান্নার বেগ কমে আসে। তার বদলে শরীরে এক শিহরণ জাগে। কবির শুধু কোম্পানি চায় না রিপা, ও আপনাকে শেষ করতে চায়। ও আপনাকে বিয়ে করার পর আপনার বাবার ওষুধে বিষ মিশিয়ে দেবে। আপনি কি সেটা হতে দেবেন? না, কখনো না। কিন্তু আমি একা কি করব সাব্বির? আমার যে খুব ভয় করে। আপনি একা নন। আমার দাদু মৃত্যুর আগে আমার হাত ধরে কসম করেছিলেন, বলেছিলেন চৌধুরী পরিবারের সম্মান যেন আমি নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করি। যতদিন এই সাব্বিরের বুকে দম আছে, আপনার বা আপনার বাবার গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না। এটা আমার ওয়াদা। দাদু? তোর দাদু কেন আমাদের কথা ভাববেন? কে তুই সাব্বির? কেন করছিস এত কিছু শুধুই দাদুর কথা রাখার জন্য? সাব্বির রিফার ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলে, না, দাদুর কথা ছাড়াও আরও একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা শোনার মতো সহ্য ক্ষমতা আপনার বা এই সমাজের এখনো হয়নি। আমাকে বল, প্লিজ প্লিজ বল। বলবো না, দেখাবো। সাব্বির আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রিফার ঘাড়ে গভীর চুমন করে। রিফা বাধা দেয় না, বরং সে সাব্বিরের চুলের ভেতরে হাত ঢুকিয়ে তাকে আরও কাছে টানে। তার নখ সাব্বিরের ঘাড়ে গেঁথে যায়। সাব্বির, আপনি আমার রিপা। এই কথাটা কাগজে কলমে লেখা দরকার নেই। এই অন্ধকার সাক্ষী আপনি শুধুই আমার। সাব্বির রিফার ঠোঁটের দিকে এগোয়। রিফা চোখ বন্ধ করে ফেলে। তাদের ঠোঁট স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে টিং শব্দ করে লিফটের আলো জ্বলে ওঠে। লিফট আবার চলতে শুরু করে। মুহূর্তের মধ্যে সাব্বির সরে দাঁড়ায়। সে মাথা নিচু করে লিফটের কোনায় গিয়ে দাঁড়ায়, যেন সে এতক্ষণ কিছুই করেনি। তার চেহারায় আবার সেই বোকাশোকা ভাব। লিফটের দরজা খুলে গ্রাউন্ড ফ্লোরে। লবিতে লোকজন হাঁটছে। রিফা হাঁপাচ্ছে। সে দ্রুত নিজেকে সামলে নেয়, শাড়ির আঁচল ঠিক করে। সে আয়নায় নিজের চেহারা দেখে চমকে যায়। তার গলার কাছে সাব্বিরের আদরের লাল দাগ স্পষ্ট, আর ঠোঁটে লিপস্টিক একটু ছড়িয়ে গেছে। রিফা সাব্বিরের দিকে তাকায়। সাব্বির তখন লিফটের বাটন প্যানেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসি। ম্যাম, গাড়ি রেডি আছে, যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? তুই আস্ত একটা শয়তান। শয়তান না হলে কি আর রাক্ষসদের সাথে লড়াই করা যায়? চলুন ম্যাম, যুদ্ধ তো মাত্র শুরু হলো। রিফা দ্রুত লিফট থেকে বেরিয়ে যায়। সাব্বির তার পেছনে ধীর পায়ে এগোয়। রিফা জানে না এই লিফটের অন্ধকার মুহূর্তটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে এখন জানে তার পাশে এক অদৃশ্য দেয়াল আছে, যার নাম সাব্বির। এভাবেই ঠিক এক সপ্তাহ পর নারায়ণগঞ্জের এক পরিত্যক্ত জুট মিলের গোডাউন। রাত 12:15। চারপাশে মরচে ধরা মেশিনপত্র। মাঝখানে একটি বড় হ্যালোজেন লাইট জ্বলছে, যার আলো এসে পড়েছে একটি লোহার চেয়ারে বাঁধা রিফার উপর। ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হচ্ছে। কবির তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা লোডেড পিস্তল। কবিরের সাথে আরও 10-12 জন সশস্ত্র গুন্ডা। কিরে রিফা, খুব দেমাগ ছিল না তোর? আমার মতো হ্যান্ডসাম পাওয়ারফুল মানুষকে রিজেক্ট করে ওই ফকিন্নি সাব্বিরের জন্য দরদ দেখাস? এখন কে বাঁচাবে তোকে? তুই একটা জানোয়ার কবির। আমাকে মেরে ফেললো, তুই চৌধুরী গ্রুপের মালিক হতে পারবি না। আমার বাবা তোকে ছাড়বে না। তোর বাবা? ওই বুড়ো তো নিজেই কবরে পা দিয়ে আছে। আর তোর ওই দেবদূত জামাই, ও তো এতক্ষণে আমার লোকজনের হাতে মার খেয়ে ড্রেনে পড়ে আছে মনে হয়। আজ তোকে শেষ করে আমি সোজা এয়ারপোর্টে যাব। কানাডায় বসে তোর বাপের টাকায় আয়েশ করব। কবির রিফার মাথায় পিস্তল ঠেকায়। রিফা চোখ বন্ধ করে ফেলে। তার মনে শুধু একটাই নাম, সাব্বির। গুড বাই রিফা চৌধুরী। ঠিক সেই মুহূর্তে ধুম, গোডাউনের বিশাল লোহার গেটটা উড়ে গিয়ে ছিটকে পড়ে।
ধুলার মেঘের ভেতর দিয়ে দুটো কালো হেডলাইটের তীব্র আলো এসে পড়ে কবিরের চোখে। একটি বিশাল কালো রেঞ্জ রোভার এবং তার পেছনে দুটো ল্যান্ড ক্রুজার ঝড়ের গতিতে ভেতরে ঢোকে। কবিরের গুন্ডারা পজিশন নেওয়ার আগেই গাড়িগুলো চারপাশ থেকে ঘিরে ফেলে। কালো এসইউভির দরজা খোলে, নেমে আসে এক পা, চকচকে ইতালিয়ান লেদার শু, এরপর পুরো শরীর। এই সাব্বির সেই সাব্বির নয়। তার পরনে ছেঁড়া শার্ট নেই, তার পরনে কালো ট্যাক্সিডো, সাদা শার্ট, গলায় বুক টাই খোলা, চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করা, হাতে কালো চামড়ার গ্লাভস, মুখে জ্বলন্ত চুরুট। তার সাথে গাড়ি থেকে নামে রকি এবং 1 ডজন সশস্ত্র স্পেশাল কমান্ডো, তাদের হাতে অটোমেটিক সাব মেশিন গান। কে এরা? দেরি করে ফেলার জন্য দুঃখিত মিসেস চৌধুরী, ট্রাফিকটা একটু বেশি ছিল। কবিরের গুন্ডারা গুলি চালাতে শুরু করে। সাব্বির থামে না, সে কোনো কভার নেয় না, সে সোজা কবিরের দিকে হাঁটছে। তার বডিগার্ডরা সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করে এবং পাল্টা গুলি চালায়। সেকেন্ডের মধ্যে কবিরের 5 জন লোক লুটিয়ে পড়ে। সাব্বির হাঁটতে হাঁটতে তার গ্লাভসটা একটু টাইট করে নেয়। একজন গুন্ডা রড নিয়ে সাব্বিরের দিকে তেড়ে আসে। সাব্বির চোখের পলকে তার হাতটা ধরে মট করে ভেঙে দেয় এবং এক লাথিতে তাকে 10 হাত দূরে ফেলে দেয়। দৃশ্যটি দেখে কবিরের হাত কাঁপতে থাকে। পিস্তলটা তার হাত থেকে পড়ে যায়। সব গুন্ডা যখন ধরাশায়ী, তখন সাব্বির কবিরের ঠিক সামনে এসে দাঁড়ায়। কবির মাটিতে বসে পড়ে পেছাতে থাকে। কে তুই? সাব্বির তো একটা ভিখারি, তুই কে? সাব্বির মুখ থেকে চুরুটটা নামিয়ে কবিরের চোখের দিকে ধোয়া ছাড়ে। পরিচয়টা আগেই দেওয়া উচিত ছিল, মাই মিস্টেক। আমি সাব্বির আহমেদ শিকদার এম্পায়ারের একমাত্র মালিক। আর তুই যার মাথায় বন্দুক ধরেছিলি, ওই রিপা চৌধুরী আমার স্ত্রী। সিকদার গ্রুপ? মানে লন্ডনের সেই বিজনেস টাইকুন সিকদার গ্রুপ? অসম্ভব! তাহলে তুই এখানে চাকরের মতো? চুপ! সাব্বির কবিরের কলার ধরে তাকে শূন্যে তুলে ফেলে এবং সজোরে এক ঘুষি মারে কবিরের নাকে। কবিরের নাক ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়। সাব্বির তাকে মাটির বস্তার মতো আছাড় মারে। কবির গোঙাতে থাকে। সাব্বির দৌড়ে রিফার কাছে যায়। সে পকেট থেকে ছুরি বের করে রিফার বাঁধন কেটে দেয়। রিফা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে থাকা এই রাজপুত্র আর তার ঘরে সেই চাকর সাব্বির, দুটো যেন আলাদা সত্তা, অথচ চোখ দুটো এক। সাব্বির, তুমি? কথা পরে হবে ম্যাম, আগে। সাব্বির নিজের কোটটা খুলে রিফার গায়ে জড়িয়ে দেয়। ঠিক তখন বাইরে থেকে আরও একটি গাড়ি আসে। গাড়ি থেকে নামেন রিফার বাবা আজমল চৌধুরী এবং সাব্বিরের মা জাহানারা বেগম। রিফা অবাক হয়ে তাকায়। বাবা, তুমি এখানে? আজমল চৌধুরী দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। আমাকে মাফ করে দে মা, সব আমার নাটক ছিল। আমি অসুস্থ ছিলাম না, আমাকে অসুস্থ সাজার ভান করতে হয়েছিল। মানে আমি কিছু বুঝতে পারছি না বাবা। আর সাব্বির ও শিকদার গ্রুপের মালিক হয়ে আমাদের বাড়িতে কেন? জাহানারা বেগম এগিয়ে এসে রিফার মাথায় হাত বুলিয়ে দেন। আমি বলছি মা, তোর মনে আছে তোর বাবা যখন হার্ট অ্যাটাক করে কানাডায় ভর্তি ছিল, তখন তোর বাবার ব্যবসায় অবস্থা খুব খারাপ ছিল। কবির সব গ্রাস করতে চেয়েছিল। তখন আমার শ্বশুর মানে সাব্বিরের দাদু শিকদার সাহেব তোর বাবাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু একটা শর্ত ছিল। কি শর্ত? দাদুর শর্ত ছিল আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার পরিচয় গোপন থাকবে। দাদু বলেছিলেন টাকা দিয়ে রাজত্ব কেনা যায়, কিন্তু ঘরের বউ আর ভালোবাসা কেনা যায় না। দাদু দেখতে চেয়েছিলেন রিফা চৌধুরী কি শিকদার গ্রুপের মালিককে ভালোবাসে নাকি সাব্বির নামের মানুষটাকে। আর কবিরের মতো সাপদের চিন্তা হলে আমাকে সাপের গর্থি নামতে হতো। তাই সেদিন তোমার বাবা হার্ট অ্যাটাকের নাটক করেছিল, আর খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আর আমার বাবা, যিনি অনেক আগে মারা গেছিলেন, ওনার সাথে তোমার বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল এবং তোমার আসল মা আর আমার মা তারা বান্ধবী ছিলেন। তোমার সাথে আমার বিয়ে হওয়াটা ছিল তোমার মায়ের ইচ্ছা। সাব্বির লন্ডন থেকে সব ছেড়ে শুধু তোর জন্য এসেছিল রিফা। আমার ঋণের নাটক, সাব্বিরের ঘর জামাই থাকা, সবই ছিল কবিরকে ধোঁকা দেওয়ার প্ল্যান। সাব্বির না থাকলে আজ আমি বা আমার কোম্পানি কিছুই বাঁচত না। রিফা স্তব্ধ হয়ে সব শোনে।
তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে সাব্বিরের দিকে তাকায়। সাব্বিরের সাদা শার্টে রক্তের দাগ, কিন্তু তার চোখে সেই চিরচেনা মায়া। তুমি আমাকে পরীক্ষা করছিলে সাব্বির? এত অপমান, এত অবহেলা সব সহ্য করেছো শুধু এই দিনটার জন্য? পরীক্ষা আমি নিইনি রিপা, পরীক্ষা দিয়েছে আমার ভালোবাসা। আর আমি জিতে গেছি, কারণ আমি জানি ওই পাড়িতে অফিসে, এমনকি বৃষ্টির রাতে তুমি আমাকেই খুঁজছো, আমার টাকাকে নয়। কবির তখনও মাটিতে পড়ে কাতরাচ্ছিল। সে উঠে পালানোর চেষ্টা করে। রকি তাকে ধরে ফেলে। রিফা, আমাকে বাঁচা, আমি ভুল করেছি, আমাকে পুলিশে দিস না। পুলিশ? না কবির ভাইয়া, পুলিশ তো অনেক পরের ব্যাপার, তার আগে আমার কিছু কথা আছে। রিফা হঠাৎ হেসে ওঠে, কান্নার মাঝেই এক অদ্ভুত হাসি। তুই কি ভেবেছিলি কবির? আমি তোর প্ল্যান বুঝতাম না। আমি জানতাম তুই বাবার ক্ষতি করবি, তাই আমি সাব্বিরকে সবার সামনে অপমান করতাম, ওকে ছোট করতাম, দূরে সরিয়ে রাখতাম। কেন জানিস? কেন? যাতে তোর নজর সাব্বিরের উপরে না পড়ে। আমি জানতাম তুই সাব্বিরকে আমার দুর্বলতা ভাবলে ওকে মেরে ফেলবি, তাই আমি এমন ভাব করতাম যেন আমি ওকে ঘৃণা করি। কিন্তু সত্যিটা হলো, রিফা ঘুরে সাব্বিরের দিকে তাকায়। সত্যিটা হলো আমি প্রথম দিন থেকে ওই বোকা ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার অভিনয়ের আড়ালে আমার বুকটা ফেটে যেত। সাব্বির, আমাকে মাফ করে দাও। সাব্বির রিফাকে বুকে টেনে নেয়। আমি জানতাম রিপা, তোমার চোখ মিথ্যা বলতে পারে না। তোমার এই বকাবকির মাঝেও যে কেয়ার ছিল সেটা আমি বুঝতাম। সবাই যখন আবেগে ভাসছে, সাব্বির হঠাৎ রকিকে ইশারা করে। রকি, কবিরকে পুলিশের হাতে তুলে দে, আর বাবা মা আপনারা গাড়িতে উঠুন, আমি আসছি। সাব্বির রিফার দিকে তাকায়, তার চোখে বিদায়ের সুর। রিপা, মিশন শেষ, তোমার বাবার কোম্পানি এখন নিরাপদ। কবির জেলে যাবে, আমার দাদুর শর্ত পূরণ হয়েছে, তুমি এখন মুক্ত। মুক্ত মানে? তুমি কি বলছো? আমি ফিরে যাচ্ছি লন্ডনে, আর আমি চেয়েছিলাম তোমাকে রক্ষা করতে, সেটা করেছি। কিন্তু এত মিথ্যা আর নাটকের পর আমি তোমার সামনে কোন মুখে দাঁড়াবো? তুমি সুখে থেকো। সাব্বির ঘুরে গাড়ির দিকে পা বাড়ায়। রিফা পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সাব্বির সত্যিই চলে যাচ্ছে? সব ঠিক করে দিয়ে সে নিজেকে সরিয়ে নিচ্ছে। সাব্বির গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক তখন রিফা চিৎকার করে ওঠে। দাঁড়াও, খবরদার আর এক পাও বাড়াবে না সামনে। সাব্বির থামে, কিন্তু ঘোরে না। রিফা দৌড়ে এসে সাব্বিরের হাত ধরে নিজের পেটের উপর রাখে। চলে যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে বলে যাও তোমার এই বাচ্চার দায়িত্ব কে নেবে? আমার একার পক্ষে কি শিকদার বংশের ওয়ারিশকে মানুষ করা সম্ভব হবে? সাব্বির চমকে ঘুরে তাকায়। তার চোখ বড় বড় হয়ে গেছে। আজমল সাহেব এবং জাহানারা বেগমও থমকে যান এই দৃশ্য দেখে। বাচ্চা? রিপা, তুমি তুমি প্রেগনেন্ট? রিফা কাঁদতে কাঁদতে সাব্বিরের বুকে কিল মারতে থাকে। হ্যাঁ রে গাদা, আমি প্রেগনেন্ট। এরপর রিফা সাব্বিরের কাছে নিয়ে বলে, যেন আজমল সাহেব এবং জাহানারা বেগম শুনতে না পায়। আর সেই রাতের কথা তুই ভেবেছিলে আমি নেশাগ্রস্ত ছিলাম? আমি মাতাল ছিলাম না রে সাব্বির, আমি সব জানতাম। আমি জ্ঞানে ধ্যানে স্বেচ্ছায় তোকে আমার সবটুকু দিয়েছিলাম, কারণ আমি তোকে ভালোবাসতাম। ওই রাতটা আমার কাছে ভুল ছিল না, ওটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সত্য। আল্লাহ, আমি বাবা হচ্ছি। রিপা, তুমি আমাকে আগে বলোনি কেন? বলার সুযোগ দিলি কই? সারাদিন তো হিরোগিরি দেখালি। এখন বল, এখনো কি লন্ডনে যাবি? লন্ডন? আমি তো এখন ভেস্তে আছি। তোমাকে আর আমাদের সন্তানকে ছেড়ে আমি মরে গেলেও কোথাও যাব না। সাব্বির সবার সামনেই রিফাকে কোলে তুলে নেয়। লাশের স্তূপে ভাঙা ফ্যাক্টরি আর সাইরেনের শব্দের মাঝে দাঁড়িয়ে সাব্বির রিফার কপালে গভীর চুম্বন করে। আলহামদুলিল্লাহ, আমার সংসার পূর্ণ হলো। চলো এবার বাড়ি চলো, অনেক নাটক হয়েছে। সাব্বির রিফাকে কোলে নিয়ে গাড়ির দিকে এগোয়। রিফা সাব্বিরের গলা জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। আই লাভ ইউ আমার হিরো। আই লাভ ইউ মোর, আমার জগড়াটে বউ।